আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আদাব। বিদ্যাবাড়ি লাইভ ক্লাসরুমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আমি মির্জালাল সুমন স্যার আছি। তো আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন প্লিজ। দেন উইল জাম্প টু দ্য ক্লাস টপিক। আছেন নাকি? একটু প্লিজ কমেন্ট করতে হবে। মাশাআল্লাহ। আচ্ছা, অনেকে লিখতেছেন ক্লিয়ার, বোথ আর ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আসেন আমরা আমাদের আলোচ্য বিষয়ে চলে যাই। আহ এই আপনাদের মধ্যে এক ভাই বা বোন আমাকে বলেছিলেন যে স্যার বই বের হয়ে গেছে। হুম, মানে নতুন সিলেবাসের বই বের হয়ে গেছে। আমি জানি না সে কোন ভাই বলেছিলেন। কালকে গোটা নীলক্ষেত খুঁজে আমি নতুন সিলেবাসের বই দেখলাম না। জি সাইদ মোশাররফ ভাই বলেন। স্যার ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই মোশাররফ ভাই। স্যার, ওই বই তো আমিও তো স্যার খোঁজ নিলাম, পাই নাই। না না, বই বের হয়নি। আমি দেখেন, আমি ওই বই দেখলাম বেশ কিছু, বাট এগুলো হচ্ছে পুরোনো সিলেবাসের বই। জি স্যার। স্যার, জানি না আজকে কি ক্লাস নেবেন, তার আগে একটু কথা বলতে যাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। তবে টপিক রিলেটেড কথা বলেন, মানে ওই সার্ভিসের কথা আমাকে বলেন না প্লিজ। না 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 না, স্যার বিষয়ের কথা বলবো না স্যার, একদিন বলছেন বুঝছি স্যার, আর বলবো না। আচ্ছা আচ্ছা স্যার, ভাইজান বলেন ভাই। হ্যাঁ স্যার, বলতে চাচ্ছিলাম ওই যে আমাদের ফিগার অফ স্পিচ বা লিটারি টার্ম গুলা যেগুলা, হ্যাঁ হ্যাঁ। এগুলা যদি একটু মানে, কারণ এটা অনেকগুলা তো আমাদের তো একটু শিখার দরকার আছে, বুঝে নেই তো চাচ্ছি যে এখানে 15 মার্কস যেভাবে একদম একুরেট পাই, সেই জন্য একটু নিজে থেকে আগ্রহী ভাবে ট্রাই করতেছি। অন্যগুলো তো আছে, তো এই জন্য যদি এই ক্লাসটা নিতেন ভালো হতো। আর হলো স্যার, এইটা গুছায় যদি আমাদেরকে একটা পিডিএফ আকারে দিতেন সবগুলা, তাহলে মনে হয় আমাদের জন্য অনেক উপকার হতো। এই ক্লাস কয় ঘন্টা চলবে? আচ্ছা, আপনাদেরকে দেয়নি না? আপনাদেরকে না ক্লাসে এসে বললো যে গতকালকের মধ্যে আপনাদের সবগুলো ফাইল পেয়ে যাওয়ার কথা? স্যার, আমাদের তো পেজে কোনো এরকম কোনো ইনফরমেশন এখন পর্যন্ত পাই নাই। পিডিএফ আমি দেখি। না, আপনাদেরকে আমি ক্লাসে ওই যে আপনারা বারবার আমাকে প্রশ্ন করতেছিলেন, মনে আছে? মনে আছে না ভুলে গেছেন? আপনারা বারবার প্রশ্ন করতেছিলেন, তখন কিন্তু বলে গেছে যে হচ্ছে আগামী পরশুদিন কনফার্ম পেয়ে যাবেন বলেছিল কিন্তু। হ্যাঁ সোনিয়া বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি সোনিয়া বলেন। স্যার, সব থেকে বড় কথা, আপনি যে ক্লাসটা নেন এই ক্লাসটা শেষ হওয়ার পর পিডিএফ দেওয়া হয় না আমাদের। এই সমস্যাগুলো কবে থেকে সলভ করা হবে? আচ্ছা বাবা, আমি বলি, দেখেন এই যে আমি যেই টপিকের ক্লাস নেবো আজকে, যেমন আমি আজকে আপনাদেরকে আনসিন কম্প্রিহেনশন পড়াবো। হ্যাঁ, দেখেন এই জি আনসিন জি। কম্প্রিহেনশন আপনাদের কিন্তু কোনো বই নেই, এখন পর্যন্ত বের হয়নি, বুঝছেন? এখন স্যার, যেহেতু বই পিডিএফ নাই, আকারে আমাকে যদি একটু না দেওয়া হয়, শুধু আমাকে একটু ক্লাস করে তো বলি। আমাদের দেখেন হচ্ছে না। ওই আমরা যখন ক্লাস নেই, আমি কিন্তু ওই স্লাইডটা বানায় ক্লাস নেই। আচ্ছা বলেন, আমি যদি স্লাইডটা ওনাদেরকে না দিতাম তাহলে কি আমাকে এই স্ক্রিনে স্লাইডটা দিতে পারতো? তাহলে এই সার্ভিস, যারা সার্ভিস আর মানে এই দায়িত্বে আছে তাদের সমস্যা, তো এগুলো তারা সলভ করবে না ওই যে আমাদেরকে? অনিরুদ্ধ তো উৎপল মানে বলতেছে পিডিএফ তো পাইছি, দেখছেন? না, পিডিএফ দেওয়া হয়নি, পিডিএফ দেওয়া হয়নি গ্রুপে, পিডিএফ কোনো পিডিএফ আসেনি। তাতে ওনারা কিভাবে পাইলো বই? স্যার, এখানে কি হ্যালো, এখানে আসসালামু কি আলাইকুম স্যার। পার্সোনালি কাউকে দেওয়া হয় কিনা সেটা জানি না, কিন্তু আমাদেরকে বলে দেওয়া হয়েছিল পেজে দেওয়া হবে। কারণ ওই পেজে যে তো এই যে স্যার এই যে এইরকম কোনো সোনিয়া খাতুন ডকুমেন্ট নাই, বলতেছে আপনি দিয়েছে নিজেও ঢুকে দেখতে পারেন। গতকালেরটা। পেজে তো দেওয়া হয়েছে দিয়েছে স্যার। দিয়েছে আমাদের গতকালকে সবাই তো পিডিএফ স্যার পেজ দিয়েছে, থেকে নিয়েছে স্যার। দিয়ে দিছে আপনারা একটু দেখেন। নতুন সিলেবাসের দিছে। আর আপনার যে ক্লাস, তারা সেই হয়তো ক্লাসের স্যার আপনার মনে গ্রুপে করেন যে ওইভাবে পিকচার গুলো দিছে। ওগুলো ফলো করে না, এই জন্য হয়তো ওই বা যে দেখে দেখছেন, নাই। নোটিশ পাইছি আমরা, আকারে তো অনেকে দেওয়া বলতেছেন হয়। পাইছি দিচ্ছে আমরা। যেটা, ওটা সিলেবাস পিডিএফ দিছে, ক্লাসের পিডিএফ তো দেয়নি। আর ওইটাতে তো মানে টাচ করলে ওটা না না, ডাউনলোড ওইটা স্যার যে ক্লাসটা নিচ্ছে ওই ক্লাসের উপরে যে পিডিএফটা ওইটাই দিচ্ছে, সেম আমি ওই বলি দেখেন, এই পিডিএফটাই যে আমি দিচ্ছে। আজকে ওটা আপনাদের ক্লাস ডাউনলোড নেব। হয় না কেন? আর পিডিএফ যেটা ডাউনলোড হয় কিন্তু সাথে সাথে হয় না, একটু পরে হয়, তারপরে ডাউনলোড ম্যানেজার থেকে ওটা দেখে নিতে হয়। আর শোনেন, যাদের যাদের ডাউনলোড করতে প্রবলেম হবে তারা একটু একটা কাজ করবেন, তারা এই কাজ করবেন। হ্যাঁ, গুগল ক্রোম, গুগল ক্রোম দিয়ে ডাউনলোড করবেন, তাহলে কাজ হয়ে যাবে। যাতে ডাউনলোডিং এ প্রবলেম হয় তারা গুগল ক্রোম দিয়ে একটু ডাউনলোড করে নিন প্লিজ। হ্যাঁ, তাইলে আর ঝামেলা হবে না। স্যার,
আরেকটা বিষয় যে লিটারলি টার্ম মানে স্পিচ গুলো ওইগুলো তো যে 5 মার্কের কতটুকু লিখতে হবে কিভাবে লিখতে হবে এই এটা ডিরেকশনটা আপনি টু যদি দা আপনি পয়েন্ট একটু লিখলে হবে। দিয়ে লাস্ট দিতেন। ক্লাসে আমি বলেছিলাম আপনি সংজ্ঞাটা লিখবেন, ওয়ার্ডটা কোথা থেকে আসছে যদি উৎপত্তি জানা থাকে উৎপত্তিটা মানে লিখবেন। একটু সাজাই গুজাই যদি আপনারা একটা পিডিএফ আকারে দেন তারপরে ওইটা দেখে আমরা পড়লাম পরে আমাদের মতো করে লিখলাম আপনাদেরকে এরকম তো ভাবে দিয়ে হলে দিতে চাইলো, এখন দেয়নি ওইটা নাকি? এখনো দেয়নি স্যার, এটা যে একটু আচ্ছা ঠিক টাইম আছে, তাহলে এটা একটু একটু পরে কথা বলি বাবা, আমি আমার টপিকে চলে যাই, না হলে কিন্তু আজকে টপিক শেষ করতে পারবো না। জি স্যার, এখন বর্তমান টপিক নিয়ে কথা বলে যার যে অভিযোগ আচ্ছা আমি আসছে সেটা সবাইকে আমরা মিউট করে শেষের দিচ্ছি, দিকে হ্যাঁ আলোচনা করি। সবাইকে মিউট করে জি দিলাম। স্যার। আচ্ছা কারো যদি কোনো প্রশ্ন প্রশ্ন থাকে তাহলে আমাকে একটু কষ্ট করে কমেন্ট বক্সে কমেন্ট করেন, এটা আপনার আমার বোধ দুইজনের জন্য বেটার হয় আর কি। আচ্ছা তাহলে আমরা আমাদের আলোচ্য বিষয়ে চলে যাই। আচ্ছা আরেকটা বিষয় বলি, আপনাকে যদি মানে আপনি বলতে পারেন স্যার আজকের ফাইলটা কোথায় পাবো, হ্যাঁ যেহেতু কোনো বইয়ে নাই এটা আমাকে ভাই বিশাল উপকার করছেন, ধন্যবাদ। আজকে ক্লাসের পর থাকেন কিন্তু 9টায় ক্লাস শেষ। আচ্ছা আহ ফাউজিয়া মিতু কথা বলতে চাচ্ছেন, লাস্ট পার্সন, আর কাউকে কথা বলতে দেওয়া হবে না। মিতু বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপু? জি স্যার, আপনি ভালো আছেন? এই তো বোন আলহামদুলিল্লাহ। স্যার স্যার আমরা মানে প্রাইমারির বিগত স্টুডেন্ট স্যার, বুঝছেন? আচ্ছা মানে আচ্ছা আমরা আগে কোর্স করছি বিদ্যাবাড়ির সাথে অনেকদিন ধরে যুক্ত। তো স্যার বলছিলাম এই যে আমাদের যে ট্রান্সলেশন করিয়েছেন আর কি, হ্যাঁ এগুলো হ্যাঁ। থেকে কি এখন মানে আর করাবেন না? না মানে আমাদের তো আহ, প্র্যাকটিস করা দরকার, আমরা যেমন যে আজকে আপনারা আমাকে রিকোয়েস্ট করতেছিলেন, আপনারা আমাকে রিকোয়েস্ট, জি ওই কয়েকজন আপনাদের মধ্যে রিকোয়েস্ট করতেছিল প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখেন যে ভাই যে নতুন টপিকগুলো এগুলো একটু আগে করান, তাহলে আমি এক কাজ করি, যে টপিকগুলো আপনাদের নতুন করে অ্যাড হয়েছে এগুলো আগে করাই দেই, এরপরে আপনারা ট্রান্সলেশন বলেন বা গ্রামার বলেন, দেন আমরা ওই জায়গাতে যাব। জি স্যার, একদম মানে প্রপারলি যে যে মানে প্রথম থেকে সুন্দর সিরিয়াল অনুসারে যদি স্যার পড়ান তাহলে মনে হয় ভালো হয় আর কি। প্রথম থেকে সিরিয়াল অনুযায়ী পড়াইতে গেলে তো বই আমারে মানে গ্রামার পড়াইতে হবে যে। যে শুরু করছেন না, এটা থেকে এরপর থেকে যে মানে কিরকম পড়লে আর কি আমাদের ভালো হবে, ঠিক আছে? তারপর ট্রান্সলেশন মানে এরকম ক্রম অনুসারে যদি পড়ানো হয় তাহলে মনে হয় গুছানো একটা প্রিপারেশন হবে আর কি। আচ্ছা আপনারাই রিকোয়েস্ট করেছিলেন যে ভাই যে আইটেমগুলো নতুন অ্যাড হয়েছে এটা জি আগে করাই দিয়েন। ওকে আচ্ছা ঠিক আছে স্যার, এরপর আচ্ছা 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 বোন, ঠিক আছে ওকে। আসেন আমি আমার আলোচ্য বিষয়ে চলে যাই, আমরা আজকে আনসিন কম্প্রিহেনশন নিয়ে কথা বলবো। তো দেখেন আনসিন কথাটার সাথে নট সিন, আনসিন, হোয়াট ইজ আনসিন? আনসিন রেফার্স টু সামথিং দ্যাট ইউ হ্যাভ নেভার সিন বিফোর, তাই তো? আনসিন বলতে এটাই বোঝাচ্ছে, দেখেন আমরা যারা ছোটবেলায়, আমি জানি না আপনারা পেয়েছেন কিনা, আহ আমরা যারা গ্রামার ট্রান্সলেশন মেথড পেয়েছিলাম আর কি, পরবর্তীতে তো কমিউনিকেটিভ মেথড যেটা চলে আসলো আর কি, আমার মনে হয় আপনারা কমিউনিকেটিভ মেথড পেয়েছিলেন, গ্রামার ট্রান্সলেশন মেথড পেয়েছেন কিনা আমি জানি না। আমরা ক্লাস 6-7-এ, মানে আমার এসএসসি হচ্ছে 2005-এ, 2005 সালে আমার এসএসসি, তার মানে আমার কোয়াইট বুড়া মানুষ বলতে পারেন আর কি, হ্যাঁ। তো আমরা যেটা পেতাম আর কি, 2005 সালে যেহেতু এসএসসি, সো আমার ক্লাস 6 ছিল 2000 সালে, তো আমাদের যে ঘটনাটা হতো আর কি, আমাদের যে ঘটনাটা ঘটতো, আমাদেরকে দুটো প্যাসেজ দিত আর কি, ফার্স্ট পেপারে থাকতো সিন আর সেকেন্ড পেপারে থাকতো আনসিন। সিন প্যাসেজ বলতে কি বোঝায়? সিন প্যাসেজ বলতে বোঝায় আমাদের ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বুকে আমরা যে প্যাসেজগুলো পড়তাম ওইটা থেকেই বেশ কিছু কোশ্চেন থাকতো। হ্যাঁ, রমজান বলতেছেন শোনা যায় না, বাকিরা শুনতেছে, আপনি শুনতেছেন না, সম্ভবত আপনার নেটওয়ার্কের প্রবলেম, অথবা আপনি কেটে দিয়ে আবার জয়েন করেন। আপনি যেহেতু শুনতেই পান না, কেটে দিয়ে জয়েন করেন, আমি বলেও লাভ নেই, আপনি এটা শুনতে পাবেন না। তো যেটা বলতেছিলাম, দেখেন আমাদের সিন প্যাসেজ বলতে কি থাকতো? সিন প্যাসেজ বলতে আমরা ইংলিশ ফার্স্ট পেপারে যেই প্যাসেজটা পড়তাম সেখান থেকে একটা প্যাসেজ বা দুটো প্যাসেজ বা তিনটা প্যাসেজ দিয়ে সেখান থেকে প্রশ্ন থাকতো। অর্থাৎ এই প্যাসেজগুলো আমরা আগে টেক্সট বুকে পড়েছি, তাই এটা আমাদের জন্য সিন প্যাসেজ ছিল। আর আনসিন মানে কি, যে কোনো একটা সমসাময়িক অথবা যে কোনো শিক্ষণীয় একটা বিষয় থেকে একটা প্যাসেজ দেয়া থাকতো বা একটা টেক্সট দেয়া থাকতো, এরপরে আমরা যে কাজটা করতাম, ওই প্যাসেজ থেকে আমাদেরকে কিছু প্রশ্ন দিত, আমরা সেই প্রশ্নের উত্তর করতাম। স্যার আমি পেয়েছি সুবর্ণ দিলারা, আচ্ছা আচ্ছা আপু, উনি বলতেছেন এসএসসি 2006, যাক মাশাআল্লাহ। হ্যাঁ তাহলে আমি বুড়া আর কি আপনার চাইতে। আচ্ছা যেটা বলতেছিলাম বাবা, আনসিন প্যাসেজ হচ্ছে সাধারণত যেটা বোঝাবে, আমরা গত ক্লাসে এটা বলেছিলাম, সমসাময়িক বিষয়ের উপর অথবা সমসাময়িক নয় কিন্তু হট টপিক, এরকম একটা টপিকের উপর। আমি নেক্সট ডে চেষ্টা করবো, যেমন বাংলাদেশে এখন পুরো সুপার হট, হ্যাঁ হট না বললে হিট বলেন আর কি, হ্যাঁ তো বাংলাদেশে যে সুপার হিট বা সুপার হট যেটাই বলেন, এটা নিয়ে আমি আজকে একটা প্যাসেজ বানাইতে চাচ্ছিলাম, তো আমার খুব বেশি সময় ছিল না। হ্যাঁ আমি বাসা থেকে রওনাই দিছি 2টা 12 মিনিটে, যে জন্য আমার 10 মিনিট পরে ক্লাসে জয়েন করতে লাগছে আর কি।
আহ, আমি তো পরে রাগ করে বলেই দিলাম যে ভাই আমার আর মানে এনটিআরসি এর ক্লাস দিয়েন না, আমার ভালো লাগে না। হ্যাঁ, আমি এনটিআরসি এর ক্লাস নিব না, আপনি আমার কারণ এই পেরেশানি, কারণ বই টই বের হয় নাই, নিজে থেকে কোশ্চেন ক্রিয়েট করে ক্রিয়েটিভ কোশ্চেন বানানো খুব টাফ। ওকে, তো আমরা এটা নিয়ে আলোচনা করবো। এখন চলেন আমরা এখন একটা আনসিন প্যাসেজ দেখব। তো যাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি, মোহাম্মদ মির্জালাল সুমন স্যার, আপনাদের সাথে আছি। আসেন তাহলে আমাদের টপিকে আমরা চলে যাই। গত কিছুদিন শুধু পিডিএফ বাংলা কয়েকটা বাক্য দিয়েছে, আর কিছু দেয় নাই। আচ্ছা, সমস্যা নাই, ঠিক আছে, চলে যাই। তাহলে দেখেন, আপনাদের আপনাদের এই 15 মার্কস, মানে 15 মার্কস আর কি, এটা আমি তাড়াহুড়ো করে টাইপ করছি, মাঝখানে স্পেস দিতে ভুলে গেছি। হ্যাঁ, আমাদের 15 মার্কসের একটা রিডিং প্যাসেজ থাকবে। আপনারা জানেন এখান থেকে কোশ্চেন নাম্বার 1-এ থাকবে আপনাদের জন্য MCQ, মানে মাল্টিপল চয়েস কোশ্চেন, যেখানে সিনোনিম থাকতে পারে, অ্যান্টোনিম থাকতে পারে, প্যাসেজ পড়ে আপনি কি বুঝছেন, মানে থিমেটিক কোশ্চেন থাকবে। ওকে, আর 2 নাম্বারে থাকবে আপনার জন্য কোয়েশ্চেন্স। এটা ইয়েস না কোশ্চেন হতে পারে, বা ডব্লিউএস কোশ্চেন হতে পারে, বা ডেসক্রিপটিভ কোনো কোশ্চেন হতে পারে আর কি। যেখানে থাকতেছে হচ্ছে আপনার 2 × 5 = 10 মার্কস, আর এখানে 1 × 5 = 5 মার্কস। তো আমি আপনাদের জন্য মোটামুটি কমন একটা প্যাসেজ দিয়ে রাখছি। আলোচ্য বিষয়টা হচ্ছে প্যাসেজের গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন শব্দটার বাংলা অর্থ আপনারা কে কে জানেন, একটু লেখেন তো প্লিজ। গ্লোবালাইজেশন শব্দটার বাংলা অর্থ আপনারা কে কে জানেন, একটু লিখে দেন প্লিজ। আফরিন জাহান, আয়শা সিদ্দিকা, সুমাইয়া, হয়তো, মাশাআল্লাহ। গ্লোবালাইজেশন বলতে আপনি কি বোঝেন? আল্লাহ 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 গো, আল্লাহ গো, এটা কিটা? মাহবুর রহমান ভাই, এ কি কাজ করলেন দাদা? মাহবুর রহমান ভাই লিখছে, কি জানি লিখলেন, বিশ্ব উষ্ণায়ন। না না দাদা, বৈশ্বিক উষ্ণায়ন না, বিশ্বায়ন, বিশ্বায়ন, বা এটাকে ওয়ার্ল্ড ভিলেজও বলতে পারেন। সারা পৃথিবী এই যে বর্তমানে ছোট হয়ে আসছে, এটাকেই আপনার বিশ্বায়নের একটা প্রক্রিয়া বলতে পারেন আর কি। হুম। এই তো মাশাআল্লাহ, সুব্রত বৈদ্য ভাই একটা চমৎকার কথা বলছেন। টু ইউনাইট দ্য পিপল অফ দ্য হোল ওয়ার্ল্ড অল টুগেদার ক্যান বি কল্ড অর ক্যান বি ডিসক্রাইবড অ্যাজ গ্লোবালাইজেশন। ধন্যবাদ। আচ্ছা, তাহলে আসেন আমরা একটু দেখি। তো এই আমাদের এখানে একটা প্যাসেজ দেয়া আছে, আমরা দেখতে পাচ্ছি। প্যাসেজটা মোটামুটি ভাবে আর কি, আমি আজকে প্রথম দিন যেহেতু আলোচনা করবো, তাই আমি প্যাসেজটা একটু ছোট একটা প্যাসেজ নিয়েছি আর কি। পরবর্তীতে আমরা যে প্যাসেজটা নিয়ে আলোচনা করবো, সেই প্যাসেজটা আমি একটু বড় দেওয়ার চেষ্টা করব। একটু বড় না, মানে আপনাদের যতটুকু দরকার ততটুকু। ওকে, এই যে দেখেন, আমরা দুটো স্লাইডের মধ্যে একটা প্যাসেজ দেখতে পাচ্ছি এখানে। এই প্যাসেজটাতে গ্লোবালাইজেশন সম্পর্কে, বা গ্লোবালাইজেশনের সুবিধা বা অসুবিধা, বা যা আছে আমি জানি না, বা আমরা এখনো জানি না। আমরা এই প্যাসেজটা পড়ে, আমাদেরকে এখানে 5টা এমসিকিউ আছে, আমরা এই এমসিকিউ গুলো সমাধান করব সাইড বাই সাইড। দেখেন, আমরা এখানে 5টা এমসিকিউ সমাধান করব সাইড বাই সাইড। আপনার আমার জন্য এখানে প্রশ্ন দেয়া আছে। 2 নাম্বার যে কোশ্চেনটা থাকবে আর কি, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন ইউর ওন ওয়ার্ডস। আপনার নিজের ভাষায় এই যে 5টা প্রশ্ন দেয়া আছে, এই 5টা প্রশ্নের উত্তর লিখবেন। তো আমরা এখানে চলে যাব। তার আগে আমি আপনাদেরকে একটু বলি, প্যাসেজ পড়তে গেলে আপনাকে যেই কাজটা করতে হবে। ওকে, প্যাসেজ বা আনসেন্স প্যাসেজ সমাধান করার ক্ষেত্রে করণীয়। ওকে, এই একটা আনসেন্স প্যাসেজ আপনি যখন সমাধান করবেন, তখন আপনার করণীয় গুলো কি কি, সেটা আমরা এখন একটু দেখবো ইনশাল্লাহ। আজকে হাতের লেখা অতিশয় সুন্দর হচ্ছে আর কি। আচ্ছা স্যার, আমি কিছু বলতে চাই, প্লিজ ক্লাস শেষে একটু সুযোগ দিবেন। মাকসুদা পড়ি, ওকে পড়ি, ঠিক আছে বাবা,
কোনো সমস্যা নাই, কথা বললেন। 5 questions to be answered from stylistic device or literary terms where each question carries 3 marks. জেইন আয়ার নামে যিনি কমেন্ট করেছেন, এটা আসলে সেটা না। হ্যাঁ, এটা ওইটা না, আমরা এটা টেক্সট থেকে বলতেছি। আর আপনি যেটার কথা বলছেন সেটা হচ্ছে লিটারারি টার্ম থেকে বা লিটারারি ডিভাইস থেকে যে প্রশ্ন থাকবে সেটা আলাদা। ওই যে আপনারা গত ক্লাসে বলেছিলেন, কেউ 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 বলেছিলেন 22টা, কেউ বলেছিলেন 25টা সিমিলি, মেটাফোর, অক্সিমোরন। আমি ওই জায়গাতে যাচ্ছি না। হ্যাঁ, চলে আসেন। দেখেন, তো প্যাসেজ পড়তে গেলে আপনাকে কিছু বিষয় আগে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে একটু মনোযোগ সহকারে দেখেন প্লিজ। প্যাসেজ পড়ার আগেই অথবা পূর্বেই বলতে পারেন, প্যাসেজ পড়ার পূর্বেই কোশ্চেন নাম্বার 1 নাম্বার যেটা, সেটা হচ্ছে অর্থাৎ এমসিকিউ এর প্রশ্নগুলো অপশন ছাড়া কমপক্ষে 2 বার অপশন ছাড়া কমপক্ষে 2 বার ও কোশ্চেন নাম্বার 2 এর প্রশ্নগুলো, এখানে অবশ্য কোশ্চেন নাম্বার 2 এর প্রশ্নগুলো না বলে কোশ্চেন নাম্বার 2 তে যে অপশনগুলো থাকবে আর কি, 5টি প্রশ্ন কমপক্ষে 3 বার পড়বেন। আচ্ছা, এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাই, আমি প্যাসেজ পড়ার আগে কেন প্রশ্ন পড়বো? আসেন বলি আপনাদেরকে। এই যে দেখেন, এটা হচ্ছে কি আমার প্যাসেজ থেকে প্রশ্ন। আমি যদি প্যাসেজ পড়ে আমি আবার যদি প্রশ্নে আসি, তখন প্রশ্নের উত্তর বের করার জন্য সেকেন্ড টাইম আমার আবার প্যাসেজে যাওয়া লাগবে। তার মানে প্যাসেজ আমাকে পড়তে হবে কম করে হলে তখন 3 থেকে 4 বার। মাথায় রাখবেন, 3 থেকে 4 বার প্যাসেজ না পড়া, প্রয়োজন আপনি 3 থেকে 4 বার কোশ্চেন গুলো পড়বেন। ওকে, শুধু কোশ্চেন পড়লেই হবে না, আপনাকে যেই কাজটা করতে হবে, 2, কোশ্চেন গুলোর কিওয়ার্ড বা হেডওয়ার্ড গুলো মার্ক করবেন। আচ্ছা, মার্ক না বলে আমরা বলতে পারি আন্ডারলাইন করবেন। প্রয়োজনে বাংলায় প্রশ্নের পাশে ছোট নোট করবেন। এক ভাই বলতেছেন 2 নং প্রশ্নের উত্তর কয় লাইন হওয়া ম্যান্ডেটরি। আচ্ছা, এখানে মাথায় রাখেন 2 নং প্রশ্নের উত্তর কয় লাইন হওয়া ম্যান্ডেটরি, এইটা ইটস কমপ্লিটলি ডিপেন্ড অন দ্য কোশ্চেনের উপর ডিপেন্ড করে। এমনও হতে পারে যে 5টা প্রশ্ন আছে, একটা প্রশ্নের উত্তর আপনাকে লিখতে হবে 50টা বা 60টা ওয়ার্ড। আবার এমনও হতে পারে এই 5টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের উত্তর লিখতে গিয়ে আপনাকে লিখতে হবে গুনে গুনে এই 10 বা 15টা ওয়ার্ড। এটা কমপ্লিটলি ডিপেন্ডস অন দ্য টাইপস অফ কোশ্চেনের টাইপের উপর ডিপেন্ড করে। দেখেন, আমি এগুলো সমাধান করাইতে গিয়ে আপনাদেরকে আমি দেখাই দেবো, ইনশাল্লাহ পারবেন, সমস্যা হবে না। আসলে আমরা একটু ধাপে ধাপে দেখি। হ্যাঁ, আচ্ছা, ক্লাস শেষে কথা বলতে চাই। ওকে বাবা, ক্লাস শেষে কথা বলেন, সমস্যা নাই। আচ্ছা, এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন প্লিজ। এটা যেহেতু আমি ওই যে হোয়াইট বোর্ডে লিখে দিলাম,
বা বোর্ডে লিখে দিলাম, এটা আপনাকে পিডিএফ দেওয়া হবে না, এটা একটু খাতায় লিখে রাখবেন। স্ক্রিনশট নিয়েছেন? আচ্ছা, ধন্যবাদ আয়েশা সিদ্দিকা সুমাইয়া। এবার 3, লেখা শেষ। আচ্ছা, তাহলে যেটা বললাম খেয়াল করেন, আমি প্যাসেজ আগে পড়বো না, আমি আগে প্রশ্নটাতে যাব। ওকে, প্রশ্নে গেলে যেই কাজটা হবে আমার, আমি যদি প্যাসেজ পড়ি, দেখেন প্যাসেজটা কিন্তু একদম ছোট থাকে না, মোটামুটি বড়ই প্যাসেজ থাকে। ওকে, এই যে দেখেন আপনার প্যাসেজ, প্যাসেজটা কিন্তু আমি এখানে ছোট একটা প্যাসেজ লিখে রাখছি। এই প্যাসেজ আপনার হচ্ছে গিয়ে 2টো স্লাইড মিলে একটা প্যাসেজ। এই প্যাসেজটা আমি ছোট প্যাসেজ লিখেছি আর কি, প্যাসেজ একটু বড়ই থাকে আর কি। হ্যাঁ, আপনার কম পক্ষে 3টা স্লাইড হবে আর কি, একটা প্যাসেজ কম পক্ষে 3টা স্লাইড হবে। এখন দেখেন, এই আপনি প্যাসেজ মনে করেন, আমাদের বাঙালিদের মধ্যে অনেক ভাই বোন আছে, সমস্যা হচ্ছে কি অনেক ভাই বোন আছেন যারা খুব স্লো রিডার। আমি জানি না আপনাদের অবস্থা কি, অনেক ভাই বোন আছেন সুপার লেভেলের স্লো রিডার। স্লো রিডার যারা, এরা এমনিতেই চরম পর্যায়ের বাস খেয়ে আসে, সেটা একাডেমিক লাইফেই বলেন আর প্র্যাকটিক্যাল লাইফেই বলেন। হ্যাঁ, রিডার হইতে হয় ফাস্ট রিডার। সমস্যা হচ্ছে বাংলাদেশের রিডাররা মনে হয় পৃথিবীর অন্য কোনো দেশের রিডাররা এত স্লো রিডার না, যেই লেভেলের স্লো রিডার আমাদের বাংলাদেশিরা হয় আর কি। হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ মাফ করুক, আবার ভাইবেন না যে মালটা ছাড়টা এই লোকটা অহংকার দেখাচ্ছে। সেটা হচ্ছে আমি আমার জীবনে মাত্র 2জন মানুষকে খুঁজে পাইছি, সরি 3জন মানুষকে পাইছি যারা আমার চেয়ে ফাস্ট পড়তে পারে। এখন হতে পারে এরকম আরো 3 কোটি মানুষ আছে, আমার তাদের সাথে দেখা হয় নাই। হ্যাঁ, এই 929286 বলতেছে সাউন্ড নাই। ভাইরে, এখন আমি এটা কি বলবো বলেন? সবাই সাউন্ড শুনতেছে, আপনি সাউন্ড না পাইলে কি করব? যেটা বলতেছিলাম, দেখেন আমি আমার জীবনে 3জন মানুষকে পাইছি যারা আমার চাইতে ফাস্ট রিডিং করতে পারে। তো রঙ্গন নামে এক ছেলে ছিল আমার এলাকার ছোট ভাই, আমি যখন এসএসসি তে পড়ি, ও 7-এ পড়তো তখন। তো আমি ছোটবেলা থেকে বুঝছেন, মানে পার্সোনাল লাইফের কথা বলে ফেলতেছি, বাট এটা রিলেটেড টপিক আর কি, আবার রাগ করেন না। আপনারা তো সবাই টিচার মানুষ, আপনারা বকবকানি পছন্দ করেন না আসলে। আমরা যেটা করতাম, বাজার করতে গিয়ে টাকা চুরি করতাম গল্পের বই কেনার জন্য। মানে আমরা টেক্সট বইয়ের পাশাপাশি গল্পের বইও আমরা কিনতাম আর কি। আর এখনকার যে মানুষ, এটা তো পড়ে না দেখেন। তা আমরা অনেক সময় কি করতাম, একসাথে পড়তে গেলে দেখতাম, ধরে নেন আমি জাস্ট এই এতটুকু একটা প্যারা পড়ছি, দেখতাম রঙ্গনের এতটুকু পড়া শেষ। আর আমার আরেক বন্ধু ছিল শওকত আহমেদ পুলক নাম আর কি, দিনাজপুরের আমার এক ফ্রেন্ড, ওরও সেম অবস্থা। আমি একটা প্যারা পড়তে দেখি ও পৃষ্ঠা উল্টায় ফেলছে। আমি বলতাম, মামা তুই কি আমার সাথে মজা নিচ্ছিস? হয় তুই আমার জিগা। হ্যাঁ, পরে আমি যে বিভিন্ন প্যারা থেকে যখন প্রশ্ন করতাম, দেখতাম সেই লাইনগুলো বলে দিতে পারতো। ওকে, তার মানে আমরা স্লো রিডার। দেখেন যারা ফাস্ট রিডার এদের ডাবল ধামাকা। যেমন আমি আইএলস এর প্যাসেজ, আপনাদের হয়তো IELTS সম্পর্কে ধারণা আছে। হ্যাঁ, আইএলস এর রিডিং সেকশনে প্যাসেজ থাকে 3টা, প্যাসেজ 1, প্যাসেজ 2, প্যাসেজ 3। প্রথম প্যাসেজে একটা লং প্যাসেজ থাকে, যেখানে আপনার 20 মিনিটে 13টা প্রশ্নের উত্তর লিখতে হয়। দ্বিতীয় প্যাসেজ 20 মিনিটে 13টা প্রশ্নের উত্তর লিখতে হয়। তৃতীয় প্যাসেজ 20 মিনিটে 14টা প্রশ্নের উত্তর লিখতে হয়। তার মানে 13, 13, 26 আর 14, 40টা প্রশ্ন থাকে, জানেন মনে হয় আপনারা। হ্যাঁ, এখন সমস্যাটা হয় কোন জায়গায় জানেন? অনেকের আমি দেখছি এই আইএলস এর এক্সাম দিতে গিয়ে, অনেকের আমি দেখছি তারা 1 ঘন্টায় 2টা প্যাসেজ সলভ করতে পারে না, তার মানে সে স্লো রিডার। আর আল্লাহর অশেষ রহমতে আমি কোনো ট্রিপস অ্যান্ড ট্রিক্স কাজে না লাগায় নর্মালি প্যাসেজগুলোকে 2বার পরে সমাধান করার পরেও আমার 10 মিনিট সময় থাকে। আমি আপনার পার্থক্যটা বললাম। আপনি যদি ফাস্ট রিডার হন, তাহলে যে কোনো পরীক্ষায় আপনি কাঁপায় দিতে পারবেন, কোপায় দিতে পারবেন। আর যদি আপনি স্লো রিডার হন, তাহলে এটা খুব বিপজ্জনক বিষয়। এই ক্ষেত্রে আপনাকে ট্রিপস অ্যান্ড ট্রিক্স কাজে লাগাইতে হবে, যেটা আমি এই যে একটু আগে বললাম। কই গেল? যারা স্লো রিডার, সে জীবনে ভুলেও প্যাসেজ আগে পড়েন না, পড়লে বাস খাবেন। ইভেন ফাস্ট রিডারদেরও উচিত আগে প্রশ্ন পড়ে পরে প্যাসেজ পড়া। কেন পড়া, আসেন আমি সেই জায়গাতে যাচ্ছি। দেখেন, এই যে একটা প্যাসেজ, পুরো প্যাসেজটা আমি যখন পড়বো, আমার মাথায় কোনো প্রশ্ন নাই, সো কোনো লাইনই আমার কাছে বেশি ইম্পর্টেন্ট, কোনো লাইন আমার কাছে কম ইম্পর্টেন্ট মনে হবে না। আমার কাছে মনে হবে অল দ্য লাইনস আর ইকুয়ালি ইম্পর্টেন্ট অর ইকুয়ালি সিগনিফিকেন্ট। সমস্যাটা হচ্ছে কি, এই যে আপনি যখন পুরো প্যাসেজটা পড়ছেন, আপনি তো জানেন না আপনার জন্য কোন লাইনটা গুরুত্বপূর্ণ আর কোন লাইনটা কম গুরুত্বপূর্ণ, আপনি পড়ে ফেলছেন। এখন পুরো প্যাসেজটা তো আপনার পুরোটা মাথায় নাই, বা পুরোটার জিস্টটা আপনার মাথায় আছে। এখন আপনি যখন প্রশ্ন পড়ছেন, ধরেন আপনি পড়ছেন হোয়াট ইজ গ্লোবালাইজেশন, ফার্স্ট লাইন, মোটামুটি ভাবে আমরা ধরে নিতে পারি যে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্যাসেজ
হোয়াট ইজ গ্লোবালাইজেশন, এটা আমরা পাবো। তো তখন আপনি কি করবেন, প্যাসেজ পড়ে আসার পরে কোশ্চেন পড়ার পর আবার আপনার প্যাসেজের কাছে যাইতে হবে। হয়ে গেল। এবার দেখেন 2 নম্বর কোশ্চেনে কি বলতেছে, হোয়াট রোল ডাজ দ্য ইন্টারনেট প্লে ইন দ্য ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ড ডিসক্রাইব ইন দ্য প্যাসেজ। প্যাসেজে উল্লেখ করা হয়েছে এরকম কোন রোলটা বা কোন ভূমিকাটা ইন্টারনেট পালন করে ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ডের ক্ষেত্রে। এখন ধরে নেন আপনি তো প্যাসেজ পড়ে আসছেন, তখন এই প্রশ্নটা আপনার মাথায় ছিল না, তখন আপনাকে এই প্রশ্নটা মাথায় নিয়ে প্যাসেজে গিয়ে আবার পড়ে পড়ে খুঁজে বের করতে হবে। এই টাইম কনজিউমিং একটা বিষয়, আপনার এত সময় নাই। তাহলে আপনি যেই কাজটা করবেন, আপনি আগে প্রশ্ন পড়লেন হোয়াট ইজ গ্লোবালাইজেশন, শুধু এখানে আপনার হেডওয়ার্ড হচ্ছে গ্লোবালাইজেশন, এটার নিচে একটা প্রশ্ন ওদের দিয়ে রাখেন। তার মানে আমাকে প্যাসেজ থেকে বাইর করতে হবে গ্লোবালাইজেশন কি, গ্লোবালাইজেশন কি। তা আপনি যখনই প্যাসেজ পড়তে গিয়ে গ্লোবালাইজেশন কি কথাটা কোন একটা লাইনে চলে আসবে, আপনার ব্রেনের মস্তিষ্কের যে নিউরন আছে এটা আপনাকে সিগন্যাল দিবে যে মামা তোর কিন্তু এই প্রশ্নটা দরকার রে, এটা তোরে জিগাইছে বা এটা তোমাকে জানতে চাইছে। তার মানে দেখেন, আপনার যদি 5টা প্রশ্ন মাথায় থাকে, আপনি যখন এই লাইনে চলে যাবেন, মানে প্যাসেজে চলে যাবেন, আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দেওয়া শুরু করবে। যেমন ধরেন কথার কথা আমি বললাম যে ভাই একটা ছোট গল্প দিলাম আপনাকে আমি 3 পৃষ্ঠার, এবার আপনি 3 পৃষ্ঠা ছোট গল্পটা পড়ার পর আমি যদি আপনাকে 3টা প্রশ্ন জিজ্ঞেস করি, তাহলে উত্তর দিতে সুবিধা হবে নাকি আমি যদি আপনাকে 3টা প্রশ্ন বলে দেই? যেমন ধরেন আমি বললাম এই যে এই গল্পটা যখন তুই পড়বি, এইখানে তুই মন্টু মিয়া নামে একজন লোকের নাম জানতে পারবি, বা সুমন নামে একজন লোকের নাম জানতে পারবি, লোকটার পেশা কি। দেখেন আমি আপনাকে আগে প্রশ্নগুলো বলতেছি, এরপর সুমন যেই মহিলার সাথে সম্পর্ক ছিল, ধরেন আমার কথাই বলতেছি আর কি, আমার নিয়ে একটা গল্প, এই মহিলার বাপের নাম কি। এই দেখেন, তাহলে আপনি 2টো প্রশ্ন পেয়ে গেছেন কিন্তু। এক, এই প্যাসেজে সুমন নামের যে ক্যারেক্টারটা তার পেশা কি, তার যে মেয়ের সাথে সম্পর্ক বা তার যে বউ, এই বউয়ের বাপের নাম কি, 2টা প্রশ্ন হলো। আর একটা হচ্ছে গিয়ে সুমনের শেষ পরিণতি কি হয়েছিল। এই এখন দেখেন প্রশ্ন 3টা যখন আপনার মাথায় আছে, এখন আপনি গল্পটা পড়ার সাথে সাথেই যখন আপনি লাইনগুলোতে যাবেন, আপনার অবচেতন মন আপনাকে বলে দিবে, আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে ফিক্স করে দিবে যে ভাই তুমি কিন্তু উত্তর পাওয়া গেছো। আর যদি আমরা গল্পটা পড়ে এসে প্রশ্নে যাই, এটা বুঝতেই পারতেছেন আমাকে আবারও খোঁজার জন্য গল্পে যাইতে হবে, আমাদের এত টাইম নাই। তো আমরা যে কাজটা করব, আগে প্রশ্নগুলো দেখে নিব। তাহলে প্রথম প্রশ্নটা আসতেছে আমাদের গ্লোবালাইজেশন কি। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে গিয়ে রোল ইন্টারনেট প্লেইং। দেখেন আমি এতটুকু পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে। হোয়াট রোল ডাজ দ্য ইন্টারনেট প্লে, ইন্টারনেট কোন রোলটা ভূমিকা রাখে বা কোন ভূমিকাটা রাখে, ওকে, ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ডের ক্ষেত্রে বা পৃথিবীকে ইন্টারকানেক্টেড করতে গেলে ইন্টারনেটের ভূমিকা কি। প্রয়োজনে আপনি এইটাই পাশে লিখে রাখেন, ইন্টারনেটের ভূমিকা বাংলায় লিখে রাখেন, এটাই আপনি পরবর্তীতে ইংরেজিতে উত্তর দিবেন। ওকে, এবার আসেন 3 নাম্বার প্রশ্ন, রাইট 3 বেনিফিটস দ্যাট গ্লোবালাইজেশন হ্যাজ ব্রট। তাহলে আপনি বলবেন 3 বেনিফিটস অফ গ্লোবালাইজেশন। ধরেন আমি এতটুকু নোট লিখে রাখলাম। তাহলে আমার 1 নম্বর প্রশ্নটা হচ্ছে গ্লোবালাইজেশন কি, 2 নম্বর প্রশ্নটা হচ্ছে ইন্টারনেটের ভূমিকা কি, মানে গ্লোবালাইজেশনের ক্ষেত্রে ইন্টারনেটের ভূমিকা কি, 3 নম্বরটা হচ্ছে গ্লোবালাইজেশনের 3টা বেনিফিট বলো। এই দেখেন 3টা বিষয় আমার মাথায় চলে আসছে, আমি এখন প্যাসেজে গেলেই আপনি সাথে সাথে বুঝতে পারবেন গ্লোবালাইজেশন কি, গ্লোবালাইজেশন কি ভূমিকা রাখে এবং এর 3টা বেনিফিট বা সুবিধা কি। এরপর আসেন 4 নাম্বার, হাউ হ্যাজ দ্য ইলেকট্রনিক মিডিয়াম ইনফ্লুয়েন্সড, কিভাবে ইলেকট্রনিক মিডিয়াম বা বৈদ্যুতিক মাধ্যম ইনফ্লুয়েন্স করেছে দ্য মুভমেন্ট অফ মানি ইন দ্য ওয়ার্ল্ড ইকোনমি। অর্থাৎ ওয়ার্ল্ড ইকোনমিতে ইলেকট্রনিক মিডিয়ামের ইনফ্লুয়েন্স কি। তাহলে আমরা বলতে পারি ইলেকট্রনিক মিডিয়াম ইনফ্লুয়েন্স ইন ওয়ার্ল্ড ইকোনমি, এটা হচ্ছে আমার জাস্ট এতটুকু খুঁজে বের করলে হবে। তাহলে দেখেন শুরুতে গ্লোবালাইজেশন কি, দ্বিতীয়টা হচ্ছে ইন্টারনেটের ভূমিকা, কিসের ভূমিকা, গ্লোবালাইজেশনের ক্ষেত্রে, 3 নাম্বারটা হচ্ছে বেনিফিট অফ গ্লোবালাইজেশন, 3টা বেনিফিট গ্লোবালাইজেশনের, আর 4 নাম্বারটা দেখেন হাউ হ্যাজ দ্য ইলেকট্রনিক মিডিয়াম ইনফ্লুয়েন্স দ্য মুভমেন্ট অফ মানি ইন দ্য ওয়ার্ল্ড ইকোনমি। বিশ্ব অর্থনীতিতে গ্লোবালাইজেশন যে অর্থের মুভমেন্ট বা স্থানান্তরে ভূমিকা রাখতেছে সেটা আর কি। তো আমরা জাস্ট এতটুকু এটাকে মার্ক করে রাখলাম, ইলেকট্রনিক মিডিয়াম ইনফ্লুয়েন্স ইন ইকোনমি, অথবা আপনি বলতে পারেন বাংলায় লিখে রাখতে পারেন অর্থনীতিতে ইলেকট্রনিক মিডিয়াম এর ইনফ্লুয়েন্স। ইনফ্লুয়েন্সের বাংলা কি মাননীয় স্পিকার? প্রভাব। প্রয়োজন আপনি বাংলায় পাশে লিখে রাখেন, আপনি 3বার 4বার পড়ে নেন। আমিও স্যার এই কাজটাই করতাম
ফৌজিয়া মিতু, জি বোন, এই কাজটাই করতে হয় সবার। ওকে, এরপরে দেখেন, ফর এক্সাম্পলস অফ দ্য প্রোডাক্টস আর মেনশন ইন দ্য প্যাসেজ। প্যাসেজের মধ্যে এক্সাম্পল অফ প্রোডাক্টস, কোন প্রোডাক্টের মেনশন করা হয়েছে? দ্যাট ক্যান বি ট্রান্সমিটেড ডিজিটালি, যেই প্রোডাক্টটাকে আমরা ডিজিটালি অথবা ইলেকট্রনিক্যালি কি করতে পারি? ট্রান্সমিট করতে পারি। ওকে, তাহলে আমাদের লাগবে কি? এক্সাম্পলস অফ প্রোডাক্ট, অথবা এক্সাম্পলস অফ ডিজিটাল প্রোডাক্ট, বা এক্সাম্পলস অফ ইলেকট্রনিক প্রোডাক্ট। আয়শা সিদ্দিকা সুমাইয়া বলতেছে ইলেকট্রনিক মিডিয়াম এর অর্থ কি? ইলেকট্রনিক মানে বৈদ্যুতিক, মিডিয়াম মানে হচ্ছে মাধ্যম, বৈদ্যুতিক মাধ্যম। ওকে, আচ্ছা, আমি যতটুকু বললাম এর মধ্যে ভাই বা বোন কারো কোনো প্রশ্ন আছে কিনা? যদি থাকে জাস্ট একটু কমেন্ট বক্সে কমেন্ট করেন প্লিজ। আচ্ছা, ধন্যবাদ আসমা আক্তার। আচ্ছা, তাহলে বাবা আমরা এবার আরেকবার বলেন স্যার। মিমি, ওকে মিমি, আরেকবার বলবো আমরা, সমস্যা নাই। আচ্ছা, এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন, কারণ আমি নেক্সট পেজে যাওয়ার সাথে সাথে এই লেখাগুলো মুছে যাবে। স্লাইডের উপর লিখলে সেই লেখাগুলো মুছে যায়, কিন্তু আমরা যখন নোটের মধ্যে লিখি তখন সেই লেখাগুলো থেকে যায়, মুছে না। এটা স্লাইডে লিখেছি আমি, হ্যাঁ, এটা স্ক্রিনশট নিয়ে নেন প্লিজ। আচ্ছা, এবার নোটে যাচ্ছি আমি। দেখেন নোটের লেখাগুলো মুছে নাই কিন্তু, হ্যাঁ, নোটের লেখাগুলো থেকেই গেছে। তাহলে ভাই বোনেরা আমি আরেকবার বইলা নেই, দেখেন আনসিন প্যাসেজ সমাধান করার ক্ষেত্রে আপনার যে কাজটা, প্যাসেজ পড়ার আগে আপনি প্রশ্ন পড়বেন, সোজা কথা। প্যাসেজ না পড়ে প্রশ্ন পড়বেন 2 নাম্বার, যখন কোশ্চেন গুলো। আর এমসিকিউ পড়ার ক্ষেত্রে আপনার 4টা অপশন পড়ার দরকার নাই, 4টা অপশন আপনাকে বিপদে ফেলবে। আবারও বলি, 4টা অপশন যদি আপনি আগে পড়েন আপনাকে বিপদে ফেলবে, কারণ তখন আপনার মাথায় 4টা অপশন ঘুরবে। আপনি উত্তর খুঁজতে গেলে 4টা উত্তর আপনি খুঁজবেন প্যাসেজে, যেটা আসলেই ভয়ঙ্কর একটা বিষয়। এটা মাথায় রেখেন কিন্তু। অনেক ভাই বোনেরা এমসিকিউ পড়ে 4টা অপশনই পড়ে, কখনোই এমসিকিউ এর অপশন পড়া যাবে না। যদি এমসিকিউ এর 4টা অপশন পড়েন, এটা ইভেন আইএলটিএস এর লিস্টিং এর ক্ষেত্রেও এটা প্রযোজ্য, আইএলটিএস এর লিস্টিং এর ক্ষেত্রেও প্রযোজ্য। হ্যাঁ, আপনি যখন একটা প্যাসেজ পড়বেন, মানে প্যাসেজ থেকে এমসিকিউ পড়বেন, 4টা উত্তর যদি পড়েন তাহলে কি হবে? 4টা উত্তরের মধ্যে 2টা বা 3টা উত্তর আপনার মাথায় থাকবে যে এইটা আমি খুঁজবো। এখন দেখেন, আপনি যখন এমসিকিউ এর উত্তর পাবেন, আপনি প্যাসেজে তো একটা উত্তর পাবেন, কিন্তু আপনার মাথায় আপনি 4টা উত্তর নিয়ে নিছেন, তার মানে কি আপনার অবচেতন মন 4টা উত্তরই খুঁজতে থাকবে, যেটা আপনাকে বিপদে ফেলবে। সো আপনি এমসিকিউ পড়ার ক্ষেত্রে কখনোই উত্তর পড়বেন না, শুধুমাত্র প্রশ্নটা পড়বেন। উত্তর তো পাবেন আপনি প্যাসেজে গিয়ে। ওকে, আর যখন প্রশ্নগুলো পড়বেন 2 নাম্বার, যেটা আমরা বলেছিলাম যে 2 নাম্বার, এই যে প্রশ্ন পড়তে গেলে আপনি টোটাল 5টা প্রশ্ন পাচ্ছেন। এইবার এই প্রশ্নগুলো পড়বেন, পড়ে কিওয়ার্ড বা যেই ওয়ার্ডটা আপনি দেখলেই প্রশ্নটা আপনার দেখা হয়ে যাবে। যেমন গ্লোবালাইজেশন, এটা প্রশ্ন তো দিয়ে রাখলাম, গ্লোবালাইজেশন কি। ওকে, রোল অফ ইন্টারনেট, ইন্টারনেটের রোল কি, এটা আপনি দেখবেন। এবার আসেন 2 নং প্রশ্নের যখন উত্তর লিখবেন, 2 নং প্রশ্নের উত্তরে এ থেকে ই পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর প্যাসেজ থেকে হুবহু লেখা যাবে না। লিখবেন না। যদি লেখেন তাহলে কি হবে? কিচ্ছু হবে না, নাম্বার পাবেন না, এই আর কি। ঠিক আছে, শুধু তাই না, আপনার সম্পর্কে টিচারের একটা নেগেটিভ ইমপ্রেশন আসবে। দেখবেন, ধরে নেন আপনি আমারে পছন্দ করেন না, আমি যদি আপনার দিকে তাকায় আন্তরিক হাসি দেই, আপনি ভাববেন যে শালা লোকটা আমারে ভেঙাচ্ছে। হ্যাঁ, আর যদি আপনি আমারে পছন্দ করেন, আমি আপনারা যদি বাড়িও দেই পিঠে গিয়ে, "এই, কিরে মামুর বেটা, কিরাম আছিস?" দেখেন আমি পিঠে থাপ্পড় দিচ্ছি কিন্তু আপনি রাগ করতেছেন না, কারণ আমি তো আপনার দোস্ত। তো দেখবেন যারা দেখতে না পারে তার চলন বাঁকা। আপনি প্যাসেজ ওই 1 2 3 বা আপনি যখন রিটেন সাইড লিখতে গেছেন, আপনি 2টা 3টা জায়গায় কি করছেন? উত্তর লিখতে গিয়ে ভুল লিখছেন, তখন স্যারের আপনার সম্পর্কে ইমপ্রেশনটা আসবে এরকম যে আপনি আসলে লিখতে জানেন না, যতই আপনি ইংলিশের স্টুডেন্ট হন। হ্যাঁ, তো দেখবেন আমরা যারা অপছন্দ করি তার ভালো কাজগুলো আমাদের খারাপ লাগে। আমি যদি বিএনপি হই, আওয়ামী লীগের ভালো কাজ আমার খারাপ লাগবে। আমি যদি আওয়ামী লীগ হই, বিএনপি একটা গঠনমূলক সমালোচনা করলেও আমি বলবো এটা রাষ্ট্রবিরোধী চক্রান্ত চলতেছে। তো এই সেম ঘটনা আপনি যেন না ঘটান। ওকে, হুবহু যদি প্যাসেজ থেকে লিখে দেন, আপনি নাম্বার এখানে যেমন কম পাবেন,
পরবর্তী অংশগুলো পারফেক্ট লিখলেও ওই যে স্যারের একটা সাইকোলজিক্যালি একটা ইমপ্রেশন চলে আসছে যে আপনি আসলে পারফেক্ট লিখতে জানেন না, সেখানে বাস খাবেন। চলে আসেন ওস্তাদ 4 নাম্বার। ও আচ্ছা, একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, দেখি আপনারা বলতে পারেন কিনা। ধরেন আমরা যখন প্রশ্নের উত্তর লিখব, ধরেন আমি লিখলাম 2 নং প্রশ্নের উত্তর। আপনাদের মধ্যে কে বলতে পারবেন 2 নং প্রশ্নের উত্তর এটার ইংরেজি কি? মিমি বলতেছেন খাতা কি হাই স্কুলের স্যাররা দেখে? না বাবা, হাই স্কুলের স্যাররা দেখবে না, এটা দেখার জন্য আলাদা কমিটি আছে। হাই স্কুলের স্যাররা খাতা দেখলে, অনেক হাই স্কুলের সিনিয়র সিনিয়র টিচার আছে যাদের চাইতে আপনারা অনেক ভালোভাবে খাতা দেখতে পারেন এবং আসলেও দেখেন, বুঝছেন। 2 নং প্রশ্নের উত্তর, যাক আমি অনেকগুলো উত্তর পেলাম। আমি একটু এবার দেখি। আমাদের আফরিন জাহান লিখছেন আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 2 ভুল। রিয়াজুল ভাই লিখছে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 2 ভুল। রুকাইয়া আক্তার এশা আনসার, কই গেল রুকাইয়া আক্তার এশা, হারাই ফেলাইলাম। আনসার টু কোয়েশ্চেন 2, রুকাইয়া আক্তার কি লিখলেন? আনসার টু কোয়েশ্চেন 2। আচ্ছা, এটা নিয়ে একটু পরে কথা বলতেছি। যারা আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 2 লিখে আসছেন, অল আর রং, সবাই ভুল লিখছেন। ওকে, যারা আনসার টু কোয়েশ্চেন নাম্বার 2 লিখছেন সবাই ভুল লিখছেন। সোনিয়া খাতুন, তাড়াতাড়ি বলেন কি তাহলে কথা বলতে চাইছেন। তাহলে কি লিখবো? হ্যাঁ সোনিয়া বলেন। আনসার টু দা কোশ্চেন নাম্বার না লিখে আমরা কি লিখবো খাতায়? এটা তো আমি বলবো রে বাবা, আমি তো এটা এটা আমার প্রশ্ন করার তো দরকার ছিল না, এটা তো আমি বলবো। যারা লিখতেছেন সবাই ভুল লিখতেছেন। আচ্ছা, মাথা রেখেন, আমার কাছে খুব দুঃখ লাগে বুঝছেন। আপনাদের গ্রামারের ক্লাসগুলো দেখেন, ওই যারা লিখবেন আনসার টু দা কোয়েশ্চেন নাম্বার 2, তাদের এটা কাটা যাবে। তাহলে এতদিন ভুল লিখে গেলাম, জি আপনি এতদিন ভুল লিখে গেছেন। এখন অনেকে বলতে পারেন না স্যার তাহলে কি এভাবে লিখবো? আনসার টু দা কোয়েশ্চেন নাম্বার 2, এটাও ভুল। এখন আপনার মাথায় আসতে পারে যে মিয়া আপনি কেমনে জানলেন এটা ভুল। আসেন আমি সেই জায়গায় যাচ্ছি। সমস্যা হচ্ছে কি, আপনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে আপনি কি লিখবেন? আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1, আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 2। তার মানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর লেখার জন্য যে আপনি আপনি যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারটা আপনি ভুল লিখছেন। আর আপনিই বলেন কেউ যদি লেখে, মনে করেন বাংলায় লিখতেছে 1 উত্তর প্রশ্নের 2, আপনি কি তারা নাম্বার দিবেন নাকি বলবেন বেটা তুই তো প্রশ্নের নাম্বারই লিখতে পারছ না, তোরা নাম্বার দেবো কি? আমরা সবাই এই আকামটা করি, আমরা অনেকে জানিও না যে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 2 লেখাটা একটা চরম ভুল। আসেন এটা একটু বলে দেই। সেটা হচ্ছে, আপনারা হয়তো জানেন, যেহেতু ইংরেজির স্টুডেন্ট জানা উচিত। প্রথম দিন ক্লাসে যাচ্ছিলাম, এক ভাই বলে বলে বসলেন যে স্যার আমরা সবাই পারি, আমরা পড়াই, হ্যাঁ যেটা দরকার সেটা বলেন, যেটা দরকার নাই সেটা বললেন না। ভাই আপনার যে কোনটা দরকার আপনি হয়তো জানেনও না। যেমন দেখেন, নাম্বারগুলোকে, এটা শুধু নাম্বার বললে আসলে ভুল হয়, ডেফিনিট নাম্বারগুলোকে 3 ভাগে ভাগ করা হয়। প্রথম অংশটাকে বলা হয় কার্ডিনাল নাম্বার। 2 নাম্বার যেটা, এটাকে বলা হয় অর্ডিনাল নাম্বার। 3 নাম্বার যেটা, এটাকে বলা হয় মাল্টিপ্লিকেটিভ নাম্বার। আচ্ছা, কার্ডিনাল কোনগুলো? 1, 2, 3, 4। একটা বিশেষ কারণে এতগুলো লিখতেছি, তা না হলে লিখতাম না। 5, 12। এগুলোকে কার্ডিনাল নাম্বার বলা হয়। অর্ডিনাল নাম্বার হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। একটা বিশেষ কারণে লিখেছিলাম এগুলো, বলেছিলাম আপনাদেরকে। সেটা হচ্ছে যদি কোনো কার্ডিনাল নাম্বারের শেষে ভিই থাকে, সেক্ষেত্রে ভিইটাকে কনভার্ট করে এফ বানাইতে হয়। দেখেন ছিল 5, আমি লিখলাম 5, এই যে দেখেন এফ হয়ে গেছে। এবার সাথে যোগ হয়েছে টিএইচ, ফিফথ।
ছিল 12। ওকে, আমাকে ভি তুলে দিতে হবে। তুলে কি লিখতে হবে? এফ। এবার লিখলাম টিএইচ। তবে অতি উৎসাহী হয়ে আবার বললেন না স্যার তাহলে কি 7 থেকে 7 হবে? আরে বাপ, আমি তো বলছি শেষে যদি ভি থাকে, এটা তো শেষে ভি নাই, মাঝখানে আছে। মাঝখানে থাকলে এই রুল প্রযোজ্য না। ওকে, আচ্ছা এবার আসেন, মাল্টিপ্লিকেটিভ আবার দুই রকমের হয়, সিঙ্গেল, ডাবল, ট্রেবল। দেখেন বাঙালি এই জায়গাটা অনেকে বোঝে না, ভুলভাল করে। সেটা হচ্ছে দেখেন, আপনি যদি 3 গুণ বলেন, সিঙ্গেল 1 গুণ, ডাবল 2 গুণ, ট্রেবল 3 গুণ। দেখেন আপনি যখন লিখবেন টি আর ই তখন হবে বল, কিন্তু আপনি যখন লিখবেন টি আর আই তখন হবে পল। 1 গুণ, 2 গুণ, 3 গুণ, ট্রেবল আর ট্রিপল বোথ কারেক্ট। 4 গুণ রে কি বলি আমরা বাবা? কোয়াড্রুপল। এরপরে যত গুণ তত ফোল্ড। 1 গুণ, 2 গুণ, 3 গুণ, 4 গুণ হয়েছে, 5 গুণ 5 ফোল্ড, 10 গুণ 10 ফোল্ড, 100 গুণ 100 ফোল্ড, 1000 গুণ 1000 ফোল্ড। এটা আরেক রকম আছে, ওয়ান্স একবার, টুয়াইস দুইবার, থ্রাইস তিনবার, এরপরে যতবার তত টাইমস, 5 বার 5 টাইমস, অনেকবার ম্যানি টাইমস, কয়েকবার সেভারাল টাইমস। ওকে, এরকম আর কি। আসেন, আমি যে জায়গাটা আপনাদেরকে বলার জন্য এটা লিখলাম, যে আপনার প্রশ্নের উত্তরের ফার্স্ট লাইনটাই যেন ভুল না হয়। ওকে, আপনি প্রশ্নের উত্তর লিখতে গিয়ে ফার্স্ট লাইনটাকেই ভুল করেন না। এগুলোকে বলা হয় কার্ডিনাল নাম্বার। বাবা, রুলটা একটু মাথায় রাখেন, যে যদি কোনো নাউনের পরে কার্ডিনাল নাম্বার থাকে, তাহলে সেই নাউনের আগে নো আর্টিকেল, দ্যাট মিন্স ক্রস বসে। আর যদি কোনো নাউনের ক্ষেত্রে, যদি কোনো নাউনের পূর্বে অর্ডিনাল নাম্বার থাকে, তাহলে তার পূর্বে দা বসে। আর আপনি বলতে পারেন, হোয়ার টু ফাউন্ড দিস রুল? ইউ ক্যান ফাইন্ড দিস রুল ইন ব্যারনস্টোফেল অ্যান্ড ক্লিফস্টোফেল। আমি পেজ নাম্বারটা ভুলে গেছি। ব্যারনস্টোফেল ক্লিফস্টোফেলের নাম মেবি শুনছেন আপনারা, ওইখানে একটা সার্চ দিলে পাওয়া যাবেন। আচ্ছা আসেন, এবার আমি যদি এভাবে বলতাম, আই, একটু উপরে উঠায় দেই, আমি যদি এভাবে বলি আই কি হলো এটা? দেখেন আমি যদি এভাবে বলতাম, আই হ্যাভ রেড, রিড রেড রেড, আই হ্যাভ রেড ক্রস, কোনো আর্টিকেল বসবে না, চ্যাপ্টার 4 অফ দা বুক। খেয়াল করেন তো বাবা, চ্যাপ্টার শব্দটা একটা নাউন কিনা? নাউন। নাউনের পরে আপনি বলেন এখানে কি কার্ডিনাল নাম্বার হিসেবে 4 আছে নাকি অর্ডিনাল হিসেবে 4th আছে? ডেফিনেটলি 4 আছে। কার্ডিনাল নাম্বার যদি নাউনের পরে বসে, এর সামনে আর্টিকেল লেখা যায় না। যারা লেখে এরা বলো, যারা শোষা, এদের বুদ্ধি শুদ্ধি নাই। ঠিক আছে? আর আমি যদি এইভাবে লিখতাম, আই হ্যাভ রেড 4th চ্যাপ্টার অফ দা বুক। এবার খেয়াল করেন মাননীয় স্পিকার, চ্যাপ্টার কিন্তু নাউন। দেখেন চ্যাপ্টার হচ্ছে নাউন, নাউনের আগে যে 4th আছে, এটা কি 4 নাকি 4th? ডেফিনেটলি ইটস নট কার্ডিনাল, ইটস অর্ডিনাল। অর্ডিনাল হলে এর সামনে আপনার একটা দা লেখা বাধ্যতামূলক। কেন? কজ এটা তো কার্ডিনাল না। তাহলে এটা কি ভাই? এটা তো অর্ডিনাল। তাহলে যখনই অর্ডিনাল পাবেন, এর সামনে একটা দা বসবে। এইবার আসেন, আমি যখন লিখতেছি আনসার টু দা কোয়েশ্চেন নাম্বার 2। আচ্ছা বলেন তো, আমি এখানে 2 লিখছি নাকি সেকেন্ড লিখছি? আমি তো এখানে সেকেন্ড লিখি নাই, আমি 2 লিখছি। 2 কি কার্ডিনাল না অর্ডিনাল? 100% কার্ডিনাল।
এই কার্ডিনাল কথাটার আগে দেখেন কোশ্চেন নাম্বার, এটা তো একটা নাউন বা নাউন ফ্রেজ, এর সামনে দা লেখা যায় না, যারা লেখে এরা ভুল করে। তাহলে এটা হবে আনসার টু কোশ্চেন নাম্বার 2, আনসার টু কোশ্চেন নাম্বার 6, আনসার টু কোশ্চেন নাম্বার 7, অথবা আনসার টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন। যদি দা লিখতে চান তাহলে উত্তরটা হবে আনসার টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন। আশা করি এতদিনের জমায় রাখা ভুলটা আজকের জন্য কুল হয়ে গেছে ইনশাল্লাহ, এবং সামনে আর আপনারা গুল মারবেন না, রুলটা মেনটেন করবেন এবং ভুলও হবে না। ওকে, এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা প্লিজ, থাকলে বলেন। রিটেনের ক্ষেত্রে এইভাবে খুঁটে খুঁটে আপনাকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রবলেমগুলো সলভ করা উচিত। খুব ভালো হইতো যে আপনাদের একটা 100 মার্কসের এক্সাম নেওয়ার পর অন্তত যদি 20 জনের খাতা দেখার পর স্লাইডে আমি খাতা ধরে ধরে ভুল দেখা দিতে পারতাম, তাহলে আমার জন্য, ইভেন আপনাদের জন্য বেস্ট হইতো। চেষ্টা করব আমি ইনশাল্লাহ, ঠিক আছে? আমি চেষ্টা করব অন্তত লাস্টের দিকে এসে আপনাদেরকে অন্তত যাতে 10-15 জন বা 20 জনের খাতা দেখায় চৌম্বক অংশের ভুলগুলো ধরায় দিতে পারি। তো ঠিক আছে ভাই বোনেরা, এটা একটু একটা স্ক্রিনশট নিয়ে নেন। আর ক্লাসটা যেহেতু রেকর্ড থাকবে, এটা আমি আরেকবার বলতেছেন। জি 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 জি, জয়ন্ত কুমার ভাই, আনসার টু কোশ্চেন নাম্বার 2 এইটা লিখতে হবে। এখন সমস্যা হচ্ছে কি ভাই জানেন, যে আপনারে দেখেন, আমরা জানি যে আজীবন এক লোক ঘিয়ালা আরেক লোকের পচা ঘি খাওয়ায় আসছে। তো যেদিন পচা ঘি ছিল না, উনি ভালো ঘি দেওয়ার ফলে যে লোকটা পচা ঘি খাইতে ওর পেট খারাপ হয়, জানেন তো ওই ঘটনা। এখন যে জানে না তার সাথে তর্ক করে তো লাভ নাই। আমি রুলটা আপনারা জানাইলাম, এখন কেউ যদি মানে আপনার রুল রেখে দেয়, এইটা আমি তো আর কিছু বলার নাই। আর বলতেছেন যিনি খাতা দেখবে তিনি যদি না জানেন, যে খাতা দেখবে আপনার কি তারে আমার মতো এই কম জানা লোক মনে হচ্ছে? ডেফিনেটলি সে আমার চেয়ে বেশি জানে, আপনার আমার চেয়ে অনেক বেশি জানে। ওকে, পিএসসির খাতা কাটা অথবা দেখা গেছে একটা লিখিত পরীক্ষার খাতা কাটা, এটা তো জাতা ব্যাপার না ভাই। হ্যাঁ, স্যার কোশ্চেন আর নাম্বারকে সংক্ষেপে লেখা যাবে? অবশ্যই লেখা যাবে, তবে মাথায় রেখেন কোশ্চেনকে আপনি যদি সংক্ষেপে লেখেন তাহলে কিউটা বড় হাতের লিখবেন, নাম্বারটা এনটা বড় হাতের লিখবেন, লিখে ডট দিবেন, দিয়ে 2 লেখেন আর 3 লেখেন। কারণ আমরা জানি যখন আমরা কোনো কিছুকে শব্দ সংক্ষেপ করি, ওকে, তখন সেখানে আমাদেরকে বড় হাতের লিখতে হয়। ওকে, আচ্ছা, ধন্যবাদ ভাই। আসেন তাহলে, এটা যদিও টপিকটা অফ টপিক ছিল, বাট আসলে পুরোপুরি অফ টপিক না, কারণ আপনি যেহেতু রিটেন এক্সাম দিবেন, আপনার অন্তত প্রথম অংশটা, মানে প্রত্যেকটা প্রশ্নের সামনের অংশটা ঠিক থাকা উচিত। ইব্রাহিম খলিল ভাই অনেক কথা বলতে চাচ্ছিলেন, বলেন ভাই। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি, স্যার আপনি ওই যে নিয়মটা এখন পড়ালেন, এটা আসলে সত্যি কথা হচ্ছে, টু বি অনেস্ট, এটা আমি আমার স্টুডেন্টকে পড়াইতাম আর কি। কিন্তু আমি এটা পড়ানোর পরে আমি স্কুলে অন্যান্য যে টিচার আছে তাদের সাথে আমি এটা আসলে একটু জামানা হয়ে গেছে। তো সবাই আসলে এইটাই পড়ে আসছে যে আনসার টু কোশ্চেন নাম্বার 2 1 এটসেট্রা। বাট হ্যাঁ আমি হ্যাঁ, যখন এখানে আর্টিকেলটা উঠে দিচ্ছি, হ্যাঁ, শুধু আনসার টু কোশ্চেন নম্বর দিলাম, তখন তো আসলে সবাই আমাকে পাগল ভাবতেছে। এখন আরে তাদেরকে আমি যারা পাগল বলবে ওদেরকে বলবেন ভাই আমার তো পাগল না, আমার মাথা গোল, কারণ পা লম্বা মাথা গোল হয়। এদেরকে আপনি কিন্তু বলবেন স্যার, যে মামা তুমি আগে কার্ডিনাল অর্ডিনাল এটা শিখাইছো, হ্যাঁ, তারপর কিন্তু আমার স্যার সাথে। যারা যারা হচ্ছে যে আমাদের এনটিআরসি খাতাগুলা দেখবে, হ্যাঁ তারা হ্যাঁ, যদি মানে এই বিষয়টা না জানে, তাহলে তো আসলে আমরা সমস্যায় না পড়ে না, যাবো। ডেফিনেট, কি বলেন ভাই? আচ্ছা দেখেন তো, এই আমি নিরীহ মানুষটা, আমি একটা কোচিং এর টিচার, আমি যদি এই নিয়ম জানি যে এনটিআরসির খাতা কাটবে, সেই নিয়ম জানবে না, এটা কোনো কথা? না স্যার, গ্রামারের বিষয়গুলো সেগুলো রিসার্চ করতে হয়, পড়তে হয়, জানতে হয়, তার মধ্যে পরে সমস্যা হয়। ডেফিনেটলি তারা আপনার আমার চেয়ে অনেক বেশি জানে, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা ভাই, মোস্ট ওয়েলকাম। ওকে, মেশকাত রেজা ভাই একটু দ্রুত বলবেন ভাই, টপিক রিলেটেড কথা বলেন প্লিজ, বলেন মেশকাত রেজা ভাই। মিশকাত রেজা ভাই হাত তুললেন, আচ্ছা চলে আসি আমরা তাহলে। ওকে, তাহলে এই যে হুবহু উত্তর লিখবেন না, হুবহু না লিখে কি করবেন? প্যারাফ্রেজ করবেন। প্যারাফ্রেজ কি জিনিস? প্যারাফ্রেজ মানে হলো, প্যারাফ্রেজ অর্থ হচ্ছে একই কথা বা একই বক্তব্য
ভিন্নভাবে বলা। গতকাল না, গত পরশু আমি একটু মজা করে বলছিলাম, আমি গিয়ে আমার বউরে বলতে পারি আই লাভ ইউ। আমার বউরে, আমার আপন বউরে, কিন্তু মানুষের বউ না ভাই, হ্যাঁ। আর বললেন না স্যার দেখছেন কি কি কয়। আমি আমার আপন বউরে গিয়ে বলতে পারি আই লাভ ইউ, আবার বলতে পারি যে জান বা ইষ্টকুলুগুলু, জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন। তো একই কথা আমি একটু ঘোরায় বলতে পারি, বুঝছেন তো? এটা ঘোরায় কয়েকটা ওয়েতে বলা যায়, প্যারাফ্রেজ করা যায়। এক নাম্বার হচ্ছে গিয়ে সিনোনিম ব্যবহার করে। সিনোনিম ইউজ করে বলতে পারেন। যেমন আপনি বলতে পারেন আই লাভ ইউ, এটা না বলে আপনি বলতে পারেন আই চেরিশ ইউ। চেরিশ মানে মনের মধ্যে কাউকে লালন করা, আঁকড়ে ধরা। আমি যারে ভালোবাসি না তারে কি মনের মধ্যে আঁকড়ে ধরে রাখতে পারবো না। তাহলে দেখেন আই লাভ ইউ আর আই চেরিশ ইউ। অথবা আই অ্যাডোর ইউ। অ্যাডোর মানে আদর, আদর মানে ভালোবাসা। ওকে, এই অ্যাডোর। তবে লাভ এবং অ্যাডোর মধ্যে একটা পার্থক্য আছে। যে ভালোবাসায় আকাম কুকাম ইষ্টকুলুকুলু আকাম কুকাম খারাপ চিন্তা ভাবনা থাকে না, পবিত্র ভালোবাসা, সেটাকে সাধারণত অ্যাডোর বলা হয়। আর যে ভালোবাসায় নেগেটিভ পজিটিভ দুইটার যে কোনো একটাই হইতে পারে, সেক্ষেত্রে আমরা জানি লাভ। এটা আপনারা মনে হয় পড়ে আসছেন আগে হয়তোবা। অ্যাডোর হচ্ছে যে ভালোবাসায় পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ইত্যাদি থাকে। আবার অ্যাডোর মানে স্নেহ করাও হয়। 2, আপনি একই বক্তব্যকে সিনোনিম ইউজ না করে ট্রান্সফর্ম করতে পারেন। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মাধ্যমে লিখতে পারেন। ওকে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কিভাবে করতে পারেন? আপনি অ্যাফার্মেটিভে নেগেটিভ বানালেন। ধরেন আমি বললাম, আমি সবসময় ওই যে একটা মানুষের নাম লিখি আর কি, আমি রূপা লিখি। মাঝে মাঝে আমার বাসায় যে সোনা আছে, মানে আমার বউ আছে, রূপা লিখলে রাগ করে যে তুমি আমার নাম কেন লেখো না। আমি কই তোমার নাম আমি লিখলে তো সব স্টুডেন্টরা তোমার নাম ডাকবে, তাই লাকি না। হ্যাঁ, মজা করে রূপা লিখতাম আর কি। তো দেখো ধরেন আমি বললাম রূপা ইজ, কি বলা যায় বলেন তো, ধরেন টল লিখলাম। তো এই বাক্যটার আপনি কি করতে পারেন? আপনি বলতে পারেন রূপা ইজ নট শর্ট, তাই তো? আচ্ছা, একইভাবে দেখেন আমি ডিগ্রি চেঞ্জ করতে পারি। দে আছে পজিটিভ, আপনি বানালেন কম্পারেটিভ। দে আছে কম্পারেটিভ, আপনি বানালেন সুপারলেটিভ। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, এটা স্পেসিফিক না বলে আমি বলতে পারি, আপনি অ্যাফার্মেটিভ বাক্য করে নেগেটিভ বানাতে পারেন। তারপরে দেখা গেছে ডিগ্রি চেঞ্জ করে করতে পারেন। এরপরে যেটা চেঞ্জ করতে পারেন, ভয়েস চেঞ্জ করে বলতে পারেন। আপনি যে কাজটা করতে পারেন, সেম কথা ন্যারেশন চেঞ্জ করে বলতে পারেন। ওকে, এইভাবে প্যারাফ্রেজ করতে পারেন। 3 নাম্বার যে কাজটা করতে পারেন, ওয়ার্ড ক্লাস চেঞ্জ করে দিতে পারেন। ওয়ার্ড ক্লাস চেঞ্জ করতে পারবেন। ওয়ার্ড ক্লাস চেঞ্জ করে কিভাবে করা যায় আমি এটা লিখে দিচ্ছি। হ্যাঁ, এটার একটা স্ক্রিনশট নেন প্লিজ। এটার একটা স্ক্রিনশট নেন। আফরিন জাহান আম্মাজান হাত তুলেছেন, বলেন আফরিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার কোশ্চেন ছিল ওই যে এর আগে যে আপনি যে শিখেছিলেন আনসার টু কোশ্চেন নাম্বার, স্যার সেখানে আনসার পরে কি স্যার কোলন ব্যবহার করব? ও আচ্ছা, সুন্দর কথা বলছেন। এই যে আনসার টু কোশ্চেন নাম্বার, তাই না? আনসার টু কোশ্চেন নাম্বার 1, হ্যাঁ আপনি কোলন ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে স্যার এই তারপরে আকামটা করা যাবে না বাবা। এটার নাম বিসর্গ চিহ্ন। বিশেষ করে আপনি যখন বলেন আহ, আমরা যখন বলি উ, ইস, তখন এই বিসর্গ চিহ্ন লিখি। ইংরেজিতে কোনো বিসর্গ চিহ্ন নাই। আরেকটা দুঃখের বিষয় বলি, দেখেন আমাদের বাচ্চা কাচ্চা গুলারে মাস্টার মশাইরা মাঝে মাঝে বাস দিয়ে আসে। কি বাসটা দেয় দেখেন, আমি দেখাইতেছি। যেমন ছোটবেলা থেকে আমরা ডায়ালগ লিখে আসছি। ডায়ালগ লিখতে গিয়ে ধরেন আমি একটা বাক্য লিখলাম রানা আর মাইসেলফের মধ্যে, মানে আমি একটা ডায়ালগ লিখতেছি। এই যে আমরা আজীবন এইভাবে বিসর্গ চিহ্ন দিয়ে আসছি, আমাদের স্যারেরা আমাদেরকে নাম্বার দিয়ে আসছে। আসলে আমার এখানে নাম্বার পাওয়ার কথাই ছিল না, কারণ আমি বাংলায় যদি জের জবর পেশ দেই, ইংরেজিতে যদি আকার একার দেই, আর আরবিতে গিয়ে যদি ফুল স্টপ দেই, তাহলে কি বলেন এটা সম্ভব? আমি নিচে পড়লাম ধুতি, উপরে পরবো কোট, আমার তো মানুষ একটা ফর্মাল জায়গায় যাইতে দিবেন। আমি ধুতি আর উপরে পাঞ্জাবি পরি, সমস্যা নাই। ওকে, প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম থাকে। দেখেন, হ্যাঁ আপনি যখন পাংচুয়েশন মার্ক ইউজ করবেন,
তখন দেখেন কোলন যেটা লিখবেন, কোলনের পেট কিন্তু ফুটা থাকে না। আমি ওইদিন মজা করে বলছিলাম কোলন আমার মতো জিরো ফিগার হবে, পেটটা ফোলা হবে না। ওকে, তাহলে রিটেনের ক্ষেত্রে যেহেতু আপনি রিটেন এক্সামে অ্যাপিয়ার করতেছেন, উপস্থিত হচ্ছেন, হাজির হচ্ছেন, অংশগ্রহণ করতেছেন, রিটেনে যেই যেই জায়গায় আপনার সাইজ করতে পারে সেই জায়গাগুলোতে আপনি একটু নাইস ওয়েতে রাখবেন, উপস্থাপন করবেন, তাহলে ভালো হবে। ইভেন দেখেন একজন লেখার মান খুব ভালো হয় নাই, কিন্তু দেখবেন তার পাংচুয়েশন মার্ক ঠিক আছে। লেখার মান মানে বাচ্চাদের মতো বাক্য লিখছে আর কি, ধরে নেন সোজা কথা, কিন্তু বাক্যগুলো ভুল লেখে নাই। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক আছে, তারপরে ধরে নেন ওয়ার্ড চয়েস ঠিক আছে। এই লোকটা নাম্বার বেশি পাবে যে অনেক হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড লিখছে, কিন্তু ফুল স্টপের জায়গায় কমা দিছে, কমার জায়গায় প্রশ্নবোধক চিহ্ন দিছে। এটা তো আপনি বোঝেন। নাসরিন বলেন, দ্রুত বলেন বাবা। স্যার আমার আরো দুইটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার 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 কোশ্চেন ছিল হচ্ছে যে স্যার পেপার হচ্ছে রিটেন পরীক্ষার সময় আমি তো আগে স্যার কখনো মার্ক দিতাম না, এমনিতে পেপার ভাঙিয়ে তারপরে লিখতাম। স্যার হ্যাঁ, এটা কি কোনো সমস্যা আছে? মানে মার্জিন দেন নাই তাই তো? স্যার মার্জিন ছাড়া আমি ভাঙিয়ে আমার লিখতাম জীবনে টেস্ট। কোনোদিনও মার্জিন দেই নাই, বুঝছেন? স্যার আমিও কখনো আমি করিনি। আমার জীবনে কোনোদিনও মার্জিন দেই নাই। দেখেন আমি তো JNU থেকে, মানে জগন্নাথ ইউনিভার্সিটি থেকে আমার ইএলটি করা আছে, ইএলটি। দেখেন মানে আমি তো জীবনে কোনোদিন বই কিনি নাই, আমি সবসময় নেট থেকে পড়তাম। হ্যাঁ, আমার গড়ে কখনোই 3.6 এর নিচে আল্লাহর রহমতে নাম্বার থাকতো না। তাহলে 3.6 ইংলিশে পাওয়া একদম মানে খুব খুব মানে সহজ না, সহজ, অনেক সহজ না, বুঝতে পারছেন তো বাবা? তাহলে এখন দেখেন আমি কোনোদিনও তো মার্জিন দিলাম না, তাহলে তো স্যারের উচিত ছিল কেটে দেওয়া, কাটলো না তো, একজন স্যারও তো কাটলো না। এই আর কি, বুঝতে পারছেন? মার্জিন স্যার বরং না দেওয়াই ওরা বেটার। আমরা মার্জিন দিতে গিয়ে সময় নষ্ট করার সময় নাই তো বোন। আর যদি দিতে স্যার স্যার পারেন আরেকটা দেন, কোশ্চেন। সমস্যা নাই, মার্জিন স্যার দিলে তো। আমাকে একটু কথা বলার সুযোগ দেন স্যার। হ্যাঁ স্যার বলেন। অ্যান্সার টু কোশ্চেন নং বলছেন, এখানে এর সবগুলা বড় হাতের বুঝলাম, কিন্তু টু এর তো টুটা কি ছোট হাতের হবে? এটা কি প্রিপজিশন থেকে? এই এখানে দেখেন একটু ধরে কনফিউজ। নেন আমি ধরে নেন আপনাকে একটা গল্প বলতেছি, আপনারা এই গল্পটা সবাই শুনে এই আসছেন। লেখাটা আপনি যদি একটু হোয়াইট বোর্ডে একদম ক্লিয়ার করে লেখেন স্যার একটু ভালো হয়, মানে একদম মানে হচ্ছে কারেক্ট লেখাটা আর কি, কোলন দিয়া বা কোন শব্দটা বড় হতে হবে, আনসার তাহলে আর কনফিউজ টু হবে না। কোয়েশ্চেন নাম্বার 3 এইভাবে লিখতে পারেন। স্যার আপনার টুটা স্যার কোলন কোশ্চেন দেওয়ার দরকার নাই, কোলন দিবেন কেন? ধরেন ব্যাখ্যাটা কোলন একটু নিয়ে যাবে না, কোলন বাদ দেন। আচ্ছা, এখানে একটু মাথায় রাখেন, এই যে এটা কেন স্মল লেটার, এটা কোনো জি জি কথা? জি এটা কেন স্মল লেটার হলো, তাই না? দেখেন প্রথমে যা থাকে সেটা সবসময় বড় হাতের হয়। সাধারণত আমরা বড় হাতের ইংরেজি বলেন, বড় হাতের এই শব্দটার ইংরেজি বলেন কি রে ক্যাপিটাল লেটার। শিহাব ভাই? বড় লেটার। হাতের ইংরেজি বলেন। ক্যাপিটাল লেটার সেই বাচ্চা কালে করছেন, 3 বছর আগের ড্রেস এখন পড়েন। বিবাহিত হলে জামাইরে মারি ফেলাবেন যে 3 বছর ধরে এক জামা পরবো নাকি? আর যদি পাপ্পাস প্রিন্সেস হন, মানে বাপের কলিজার মেয়ে হন, তাহলে তো বাপ 3 মাস পর পর জামা কিনে দেবে। 3 মাস আগের জামা আমরা পড়ি না, 30 বছর আগের ওয়ার্ড ব্যবহার করেন। শোনেন, বড় হাতের ইংরেজি হচ্ছে এই যে আমরা ক্যাপিটাল লেটার বলি, তাই না? ক্যাপিটাল লেটার একটা এখন ওল্ড ফ্যাশন হয়ে গেছে, এটাকে বলবেন আপার কেস। এখন এটা দেখে আপারা খুব খুশি হয়, মেয়েরা আর কি বলে, ও আপার কেস। ছেলেরা বলে, আবার মাঝে মাঝে বলে আর কি, স্যার দুলাভাইয়ের কেস হয় না? না, এটা শুধু আপার কেস হয়, দুলাভাইয়ের কেস নাই। আর ছোট হাতের যেটা, এটা হচ্ছে লোয়ার কেস। আর আচ্ছা, যদি এটা সব কম্পিউটার। বড় হাতের লেখেন তাহলে এটাকে বলা হয় ব্লক লেটার। আপনি চাইলে সব ব্লক লেটারে লিখতে পারেন, দরকার নাই, ব্লক লেটার লিখে আমরা অভ্যস্ত না। আচ্ছা, যেটা বলতেছিলাম আর কি, দেখেন আপনি কয়েকটা জিনিসকে স্যার সবসময় লোয়ার কেসে শুধুমাত্র যদি নম্বর গুলো লিখে। ও ভাই, শুধু এই যে এইভাবে এক লিখবেন? হ্যাঁ স্যার, তাহলে কি স্যার নাম্বার হবে, কখনো কম সমস্যা নেই, দিবে? সমস্যা নেই, স্যার 100% এভাবে হবে। লিখলেই তো ভালো স্যার। হ্যাঁ, কোনো স্যার ওই সমস্যা নেই। অ্যান্সার টু দা কোশ্চেন ওগুলা ওগুলা লিখে অত বড় লাইন লিখে টাইম ওয়েস্ট করার মনে হয় কোনো দরকার নাই, প্রয়োজন আমরা হয় স্যার না। লেখেন যখন 1 student 2 দিয়ে লেখেন, পড়াবো, 100% হবে। স্যার ওরা যদি জানতে চায় ওদেরকে তো আমাদের ব্যাখ্যাটা দিতে হবে, তখন আমাদেরকে কোশ্চেন করতে পারে সবগুলো বড় হাতের অক্ষর, টি এর এটা কোশ্চেন ছোট মানে কি, হাতের দেখেন কেন? এখানে যারা আছেন সবাই আল্লাহর রহমতে টিচার হবেন ইনশাল্লাহ, তাই তো? এখন বোন, আপনি যখন টিচার হবেন, আপনার কিন্তু দেখেন স্টুডেন্ট হিসেবে আপনি কারেক্ট একটা উত্তর লিখতে পারছেন, আলহামদুলিল্লাহ, ওকে। কিন্তু অ্যাজ এ টিচার সম্ভাব্য প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনার জানা লাগবে, জি স্যার, সেটাই। ওকে? আচ্ছা দেখেন, স্যার আনসারের পরে স্যার তাহলে কিছু দেন নাই, কোনো পাঞ্চুয়েশন ব্যবহার করেন নাই? প্রোনাউন লিখবেন না, ছোট হাতে লিখবেন, লোয়ার কেসে। 2, প্রেপোজিশন ছোট হাতে লিখবেন। 3, কনজাংশন ছোট হাতে লিখবেন।
4 অক্সিলারি ভার্ব অ্যান্ড আর্টিকেল ছোট হাতের হবে, এগুলো লোয়ার কেস হয়। ওকে, আচ্ছা আমি আর টপিকের বাইরের প্রশ্ন নিব না প্লিজ, আমার আর অন্য আদার কোশ্চেন জিগাইবেন না। স্যার এই শেষ প্রশ্ন স্যার, হ্যাঁ বলেন। তাহলে হচ্ছে আনসার কোনো 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 পাংচুয়েশন ব্যবহার করা হয় না, আর টুর পরেও হয় না, শুধু কিউ আর হচ্ছে যে নাম্বারের পরে একটা ফুল স্টপ ব্যবহার করেছে। দেখেন ইংরেজিতে আমরা যখন কোনো কিছুকে ছোট করি, নিয়ম হচ্ছে গিয়ে সেটা লেখার পরে একটা ডট দেয়া। যেমন যদিও মডার্ন ইংলিশ এটা ফলো করা হয় না, MBBS, বুঝতে পারছেন তো, ডট দিতে হয়। এখন আমি আনসারটাকে যেহেতু ছোট করছি তাই আমাকে এখানে একটা ডট দিতে হবে। আর NO দিয়ে যদি নাম্বার কথাটা বোঝান তাহলে আপনাকে অবশ্যই ডট দিতে হবে। যদি ডট না দেন তাহলে এটা নো হয়ে যাবে। নো নো মানে কিছুই না, অ্যাডজেক্টিভ হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। ওকে, দাঁড়ান আগে সবাই মিউট করে দেই, কারণ আপনারা অনেক আজাইরা কোশ্চেন জিগাইতেছেন, আমি টপিক শেষ করতে পারবো না। জয় বাংলা, শেষ। হ্যাঁ, আচ্ছা তাহলে যে জায়গাটাতে আমি ছিলাম আর কি, আমার জায়গা থেকে আজাগায় কু জায়গায় নিয়ে গেছিলেন। ওকে, দেখেন ওয়ার্ড ক্লাস চেঞ্জ করতে হয় অনেক সময়। ওয়ার্ড ক্লাসটা কেমনে চেঞ্জ করবেন? ধরে নেন আপনার একটা বাক্য দেয়া থাকলো, আই অ্যাম কনফিডেন্ট। আই এম কনফিডেন্ট, বলেন তো কনফিডেন্ট ওয়ার্ডটা কি? নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? ডেফিনেটলি আমরা জানি কনফিডেন্ট শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। বাংলা হলো আমি আত্মবিশ্বাসী। এখন আমারও যদি এটা প্যারাফ্রেজ করা লাগে তাহলে আমি যে কাজটা করব, আমি এইবার অ্যাডজেক্টিভে নাউন বানাই দেব। তাহলে কি হবে? আই কনফিডেন্স। খেয়াল করেন, এখন এম যদি লেখেন তাহলে হয়ে যাবে আমি কনফিডেন্স। আমি তো কনফিডেন্স না, আমার কনফিডেন্স আছে। তাহলে এখানে বিভার বসছিল কারণ আমি নিজে আত্মবিশ্বাসী ছিলাম। এখন আমি কনফিডেন্স না, আমার কনফিডেন্স আছে, তাহলে আমার লিখতে হবে আই হ্যাভ কনফিডেন্স। এবার বাংলা হলো আমার আত্মবিশ্বাস রয়েছে। আত্মবিশ্বাস রয়েছে, আরে ভাই আমার আত্মবিশ্বাস রয়েছে মানেই তো আমি আত্মবিশ্বাসী, তাই তো? তাহলে খেয়াল করেন আমরা ওয়ার্ড ক্লাস চেঞ্জ করে দিও আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে সাবজেক্টের কমপ্লিমেন্ট বানানো, কমপ্লিমেন্টের সাবজেক্ট বানানো। আমি আপাতত ওইদিকে যাব না। এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ একটু দেখে নেন। মাহমুদুল হাসান ভাই বলতেছে এই বয়সে যদি আহ এই প্রশ্ন করে কোথায় ফোটা হবে তাহলে তো স্যার কিছু বলার নাই। হ্যাঁ মাহমুদুল ভাই, হাসান ভাই ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, কিন্তু আবার দেখেন আমাদের সাথে অনেক ভাই বোনেরা আছে যাদের অনেক বেসিকে প্রবলেম আছে। মাইন্ড করেন না, আমার নিজের ইংলিশে অনার্স, ইংলিশে মাস্টার্স, এরপরে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স থেকে আমি আবার মাস্টার্স করছি, মানে ফার্স্ট টাইম লিটারেচার পরে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স থেকে। এখন বিশ্বাস করেন বাংলাদেশে এই যে আমি অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স পড়তে গিয়ে এবং লিটারেচার পড়তে গিয়ে কোনো গ্রামার পড়ায় না। স্যাররা কি গ্রামার পড়ায় ভাই? পড়ায় না তো। এই জন্য গ্রামাটিক্যাল কিছু ইস্যুস থাকে, গ্রামাটিক্যাল কিছু ইস্যুস থাকে ভাই, বুঝছেন? এই আবার অনেকে যদি বলে ফেলে যে ভাই টাকা দিয়ে পড়ি, মাগনা পড়ি নাকি, আপনি কেন বললেন না, তখন আমি কি বলবো? স্যার আমি পড়ছিলাম ওয়ার্ড রিমুভ বা অ্যাড করতে হয়। হ্যাঁ আমি রিমুভ করে অ্যাড করতে পারবো তো, তবে ওয়ার্ড রিমুভ করলে তো হবে না, তার জন্য আপনাকে কিছু একটা সাবস্টিটিউট করতে হবে। আচ্ছা চলে আসি বাবা, তাহলে এই হলো কি ঘটনা। আমি আরেকবার আপনাদেরকে এই বিষয়গুলো বলে যাই। দেখেন আমি কি বলছিলাম লাস্ট টাইম, আমরা আমরা প্যাসেজ পড়ার আগে কোশ্চেন নাম্বার 1 আর 2 পড়বো। আচ্ছা আমি একজনকে একটু আনমিউট করি। হ্যাঁ র্যান্ডমলি আমি 2-1জনকে প্রশ্ন করবো, দেখি উত্তর দিতে পারেন কিনা। ইনশাল্লাহ পারবেন। র্যান্ডমলি 2-1জনকে প্রশ্ন করি। এই যে আমাদের এক ভাইকে দেখতেছি, হ্যাঁ এই যে ভাই আপনি QCOM.BTD, আপনার নাম কি ভাই? ভাই যে কালো টি শার্ট পরা ভাই, হ্যাঁ আপনার মাইক্রোফোনটা অন করেন, দেখেন মাইক চিহ্নটা ওখানে একটা টাচ করেন। হ্যাঁ হয়ে গেছে, বলেন ভাই। Yes, I can hear you. আচ্ছা ধন্যবাদ ভাই।
আমাদেরকে আমাদেরকে আপনি একটু কষ্ট করে বলবেন, হ্যাঁ, যে জি আমরা স্যার। আগে প্যাসেজ পড়বো নাকি আগে কোশ্চেন পড়বো ভাই? First of all, we have to read the questions. আচ্ছা, ওকে, থ্যাঙ্কস আ লট। Then Without if reading the the question is related to MCQ, then what should be my priority? Options or the questions? questions, never options. Okay, cause Because if we read the multiple choices, it will gather of my brain when I will go through the passages. It will burden to me. থ্যাঙ্কস আ লট। এই তো থ্যাঙ্কস আ জিলিয়ন, আপনি পারছেন মাশাআল্লাহ। এবার আমাদের কি সুদীপ্তি ঘোষ দিদি আছেন? ভাই ইংরেজিতে যেটা বলছে আপনি বাংলায় বলবেন। বলেন তো, আমরা এমসিকিউ পড়তে গেলে প্রশ্ন না পড়ে মানে সরি অপশন না পড়ে প্রশ্ন কেন পড়বো? সরি স্যার। আমরা এমসিকিউ যখন পড়বো আমরা তখন এমসিকিউ এর 4টা অপশন পড়বো নাকি জাস্ট কোশ্চেন পড়বো? স্যার কোশ্চেন পড়বো। হ্যাঁ, ডেফিনেটলি অপশন পড়া যাবে না। কেন পড়া যাবে না বোন? স্যার আমরা উইল বি কনফিউজড when we read the multiple choices. Yes, because multiple choice contain 4 options, but I don't need to answer all the 4 options. I just need to answer only the special segment that is asked in the question. So আপনাকে অবশ্যই একটা Yes, sir. মাত্র অপশন বের করতে হবে। সো প্রশ্ন পড়াটাই বেটার। এই তো মাশাআল্লাহ, আপনারা আমার চাইতে ভালো পারতেছেন। ধন্যবাদ। সো বিউটিফুল, সো এলিগেন্ট, তাই না? আচ্ছা, যাক, আর কাউরে জিগাইলাম না। এবার আসেন, আমরা যখন প্রশ্ন দেখছিলাম, আচ্ছা দেখেন তো এইখানে কোন প্রশ্নে কি 3টা 4টা 2টা 5টা এরকম অপশন চাওয়া হয়েছে কিনা দেখেন তো। মানে একটা প্রশ্নের উত্তর লিখতে গিয়ে 2টা বা 3টা পয়েন্ট লিখতে হয়, এরকম কোন অপশন আছে দেখেন তো। যদি থাকে তাহলে আপনারা জাস্ট উল্লেখ করেন এ বি সি ডি কোন জায়গায় আছে সেটা। একজন সি এবং ই লিখছে, এই তো মাশাআল্লাহ, গুড। এইখানে একটা মারাত্মক ঘটনা আছে, এটা ব্যাখ্যা করার জন্য আমি এটা বললাম। দেখেন, এই সি নাম্বার প্রশ্নে আমাদেরকে বলতেছে 3টা বেনিফিট লিখতে, গ্লোবালাইজেশনের 3টা বেনিফিট লিখতে। আর ই নাম্বারে আমাদের কাছে চাওয়া হয়েছে এক্সাম্পলস। এক্সাম্পলস মানে কমপক্ষে 2টা আসবে, 2 এর অধিক হইতে পারে, কারণ এখানে একটা এস আছে। দেখেন, আপনার কাছে যখন এক্সাম্পলস জানতে চাওয়া হচ্ছে বা আপনার কাছে ক্যারেক্টারিস্টিক জানতে চাওয়া হচ্ছে, যেখানে আপনার একাধিক অপশন লিখতে হবে, সেখানে আপনি পয়েন্ট রাইটিং এর রুল লিখবেন। এইটা এবার একটু বলে আমরা এবার প্যাসেজে চলে যাব। হ্যাঁ, আচ্ছা, আমি এই পেজটাকে ডিলিট করে দিচ্ছি, এই পেজটা আমার দরকার নাই। আচ্ছা থাক, সমস্যা নেই। হ্যাঁ, পয়েন্ট রাইটিং করবেন। পয়েন্ট রাইটিংটা কি আমি দেখাচ্ছি। এগুলো পরবর্তীতে আর আলোচনা করা হবে না, আমরা জাস্ট ধর তক্তা মারো প্যারেক, এরপরে জাস্ট আমরা প্যাসেজ ধরবো আর সমাধান করব, মাথায় রেখে। হ্যাঁ, আচ্ছা দেখেন, যে কাজটা করবেন, পয়েন্ট রাইটিং করতে গেলে ফুল সেন্টেন্স লেখা যাবে না। তাহলে আপনি যখন কোন একটা প্রশ্নের উত্তরে পয়েন্ট লিখবেন তখন আপনার ফুল সেন্টেন্স লেখা যাবে না। যেহেতু ফুল সেন্টেন্স লেখা যাবে না, তাই শেষে ফুল স্টপ হবে না। যেহেতু ফুল সেন্টেন্স লেখা যাবে না, সাধারণত, ভালো আছেন ভাই, সাধারণত প্রথমে সাবজেক্ট বসবে না। আমি সাধারণত এই জন্যই লিখছি যে 2-4টা রেয়ার কেস থাকতে পারে। মিমি বলেন লেখাগুলো ক্লিয়ার না। বাবা, লেখা তো ক্লিয়ার দেখা যাচ্ছে না ভাই। আমার হাতের লেখা একটু খারাপ মনি, এই বিষয়টার একটু মানে ক্ষমা করবেন। হ্যাঁ, আচ্ছা 4, প্রপার নাউন না হলে প্রথম লেটারটা সাধারণত লোয়ার কেসে লিখতে হবে। আচ্ছা, যারা ইন্টারমিডিয়েটের ইংলিশ সেকেন্ড পেপার পড়ান, সরি ফার্স্ট পেপার পড়ান, আমি আবারও বলি, যারা ইন্টারমিডিয়েটের ইংরেজি পড়ান, আপনাদের এখানে যারা আছেন ইন্টারমিডিয়েটে
ইংলিশ ফার্স্ট পেপারে দেখবেন ফ্লো চার্ট রাইটিং নামে একটা অপশন আছে। এই ফ্লো চার্টের মাঝখানের যে ভিতরে যে অপশনগুলো থাকে সেটার ক্ষেত্রে এই নিয়ম আপনি আপনার স্টুডেন্টদেরকে ফলো করায়েন, তাহলে বেটার রেজাল্ট পাবে তারা, তাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা 5, একই প্রশ্নের উত্তরে একাধিক পয়েন্ট লেখার সময় নিচের যে কোনো একটি নিয়ম অনুসরণ করতে হবে। নিয়ম অনুসরণ করতে হবে, এটা একটা সুপার পয়েন্ট, সুপার টিপস আমরা আলোচনা করব। নীলুফা বলতেছেন লেখা ঝাপসা দেখা যায়, স্ক্রিনটা ক্লিয়ার না। কি ভাই, এই যে দেখছেন বাকিরা তো বলতেছেন ক্লিয়ার, তাহলে যাদের নেটের প্রবলেম তারা হয়তো ক্লিয়ার দেখতে পাচ্ছেন না। দেখেন আমাদের আমাদের এখানে মানে আমরা যখন ক্লাস নেই আমাদের ঠিক সামনে কিন্তু আমরা যেটাতে কমেন্ট পড়তেছি। কি ভাই ঘটনা কি ভাই, 50% মানুষ বলতেছে ক্লিয়ার, অনেকে বলতেছে ক্লিয়ার না, কাহিনী কি দেখেন তো একটু। দেখছেন এক ভাই এই যে ফৌজিয়া লিখতেছে অল ক্লিয়ার, শিহাব ভাই লিখছে ক্লিয়ার না, দেব ভৌমিক ভাই লিখছেন ক্লিয়ার, মাকসুদা পরি লিখতেছেন ক্লিয়ার, নিতু লিখছে ক্লিয়ার। চিন্তা করছেন? হুম। আরেক ভাই বলতেছে ঘোলা। কিরে ভাই? ও ভাই আমার চেহারাটাই ঘোলা, তো ওই জন্য আমার চেহারার দিকে তাকালে ঘোলা ঘোলা লাগবে আর কি, সম্ভবত আমি ঘোলা তাই এরকম লাগতেছে আর কি। হুম। ওকে ডান। আচ্ছা তাহলে খেয়াল করেন, আমরা যখন একটা প্রশ্নের উত্তর লিখতে যাব, এই প্রশ্নের উত্তর লেখার সময় একটা প্রশ্নে আপনার অনেকগুলো অপশন চাইতে পারে, পয়েন্ট চাইতে পারে। যেমন আমাদের এখানে একটা প্রশ্ন ছিল যে 3টা বেনিফিট আমাদেরকে লিখতে হবে। মনে হচ্ছে নাকি সব লো রেজুলেশন, কাহিনী কি ভাই? কি করবো তাহলে আমি এখন? আমাদের নেটওয়ার্কের প্রবলেম না, এই জন্য ঘোলা দেখা যাচ্ছে। এই দেখছেন যাদের নেট ক্লিয়ার তারা আবার 100% ক্লিয়ার দেখতেছে। মিমি বলতেছেন এবার ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা নেট হয়তো বাড়ি দিয়েছিল মাঝখানে আর কি। আচ্ছা আসেন দেখেন পয়েন্ট রাইটিং এ যাচ্ছি, এরপরে ব্যাখ্যা করবো পয়েন্ট রাইটিংটা। পয়েন্ট রাইটিং এর অনেকগুলো মেথড আছে, এর মধ্যে এই যে আমরা লিখে দিচ্ছি মেথডস অফ পয়েন্ট রাইটিং। যারা ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট পড়ান, ফার্স্ট পার্টের ফ্লো চার্টে আপনারা এই নিয়মটা স্টুডেন্টদেরকে শিখাইতে পারেন। দেখেন এক নাম্বার নিয়ম হচ্ছে আপনি ইনফিনিটিভ ব্যবহার করে শিখাইতে পারবেন তাদেরকে, বা আপনি নিজে ইনফিনিটিভ দিয়ে উত্তর দিতে পারবেন। এটাকে বলা হয় ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজটা কি? আপনি টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করবেন প্লাস আদার্স, বাকি অংশ লিখবেন। 2 নাম্বার, আপনি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করতে পারবেন। এটাকে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ না বলে ফি 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 3V বলা যায়। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা কি? আপনি ভার্বের সাথে প্রথমে আইএনজি যোগ করবেন, করে এরপরে আদার্স লিখবেন। আমি ব্যাখ্যা করব, জাস্ট একটু সময় দেন আমারে। 3 নাম্বার, আপনি প্রিপোজিশন প্লাস জেরান্ড এইভাবেও লিখে দিতে পারবেন। প্রিপোজিশন অনেকগুলো আছে, ধরে নেন জাস্ট আমি একটা প্রিপোজিশন লিখলাম, বাই প্লাস আইএনজি যোগ প্লাস আদার্স। 4 নাম্বার, এখানে আমরা লিখতেছি ডিফারেন্ট ভার্ব ফর্মস
ভার্বের বিভিন্ন ফর্ম দিয়েও লেখা যায়। কিভাবে সেটা? এটা হতে পারে V2 অথবা V3 অথবা ভার্বের বেস ফর্মের সাথে একটা এস বা ইএস থাকতে পারে, ওকে, প্লাস আদার্স। আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে কি সিঙ্গেল ওয়ার্ড, জাস্ট একটা শব্দ দিয়ে পয়েন্ট রাইটিং করা যায়। লাস্টের যেটা, এটা হচ্ছে গিয়ে সবচাইতে ক্যারাবেরা নিয়ম। নিয়মটা হলো নাউন ফ্রেজ ব্যবহার করেও আপনি পয়েন্ট রাইটিং করতে পারবেন। নাউন ফ্রেজ গুলোকে অনেকগুলো উপায় তৈরি করা যায়। এখানে একটা কাজ আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে নাউন প্লাস নাউন মাঝখানে প্রিপোজিশন ব্যবহার করতে পারেন। আরেকটা হচ্ছে গিয়ে ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এভাবে ব্যবহার করতে পারেন। মেশকাত রেজা কথা বলতে চাই ভাই, ক্লাসটা শেষ হোক তারপরে কথা হবে ইনশাল্লাহ। ও মেশকাত রেজার কথাই শোনা যায় না। কি করছে উনি ভাই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মেশকাত রেজার একটু মানে আনমিউট করুন তো ভাই, দেখি করছিলেন। মেশকাত MES, ওই যে উপরে উপরে। হ্যাঁ মেশকাত রেজা কথা বলেন, মাইক্রোফোন আইকনটা আছে এখানে, আপনি এটা ক্লিক করেন, ক্লিক করে কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, অনেকদিন থেকে ট্রাই করতেছি কথা বলবো, কিন্তু স্যার কথা বলতে পারতেছিলাম না, কেন জানি না আচ্ছা প্রবলেম আচ্ছা হয়েছে। তো স্যার মানে আমি 17তম নিবন্ধন দিয়েছিলাম প্রিলি, কিন্তু মানে পাশ করতে পারি নাই প্রিলিতে। হ্যাঁ তো হ্যাঁ আমি 18তম দিব। তো যে আপনি জানেন করোনার জন্য আমাদের বন্ধ ছিল, সার্কুলার, হুম হুম যার জন্য এখন প্রায় মানে আমার বয়সটা এই বছর একদম শেষ পর্যায়ে। তো স্যার এখন নিবন্ধনের যে ওনারা যে কার্যক্রম প্রথম প্রিলি রিটেন ভাইবা দিতে দিতে স্যার আমার এই শেষ হয়ে যাবে। তো আমি কি এখন রিটেনে কি স্যার পার্টিসিপেট করব নাকি দিব না, বুঝতে পারছি। শোনেন, মানে আপনি যদি জাস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন, মানে যদি, হ্যাঁ মানে আপনি যদি ফর্ম পূরণ করতে পারেন, ওই দিনে যদি আপনার বয়স শেষ থাকে, এরপরে 5 বছর লাগায় যদি তারা নিয়োগ দেয়, এটা কোনো ব্যাপার না। ওকে আচ্ছা ভাই, সোনিয়া খাতুন, আপনি এখন কমেন্ট পড়ে না লিখছে, আপনি আমার কমেন্ট পড়েন না কেন বাবারে? এখানে 193 জন আছে, 193 জন কমেন্ট করলে সবার কমেন্ট কি পড়া সম্ভব বলেন? কমেন্ট পড়লে আপনাদের মধ্যে অনেক ভাই রাগ করতেছে, কমেন্ট পড়েন না বলতেছে, কমেন্ট না পড়লে আপনারা রাগ করতেছেন, কই যাবো আমি কোন তো? তাহলে তো কমেন্ট পড়ে আর রিপ্লাই দিতে সময় চলে যাবে। জি সোনিয়া বলেন। স্যার, জি আমি স্যার। বলছিলাম যে অনেক কিন্তু টিউশন করায় না, ক্লাস করায় না, ধরেন অনেকেরই অনেক সমস্যা থাকতে পারে, ফ্যামিলির সমস্যা থাকতে পারে, বাচ্চা কাচ্চা, ধরেন সব মিলিয়ে কেউ প্রাইভেটও বা না পড়াতে পারে, স্কুলের সাথে যুক্ত না থাকতে পারে। আমরা ধরেন যারা লিটারেচারের স্টুডেন্ট তাদের কিন্তু বেশি কথা গ্রামারটাই দুর্বল, আমরা অনেক দিন থেকে গ্রামার থেকে দূরে, মানে হাই স্কুল থেকে কিন্তু আমরা গ্রামারের পরে আর নাই। সুতরাং আপনারা মানে অনেক ভাইয়া আপুরা বলতেছে যে যেন নতুন আইটেম গুলো পড়াই, কিন্তু আমরা এখন যে নতুন সেন্টেন্স প্যাসেজ লিখতে গেলে কিন্তু আমাদের গ্রামারের বেসিকটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমার মনে হয় যে গ্রামার মানে প্রতিটা আইটেম আমাদের একটু পড়ানো উচিত, ধরিয়ে দেওয়া আচ্ছা উচিত না না, যে আপনাদের রিভিশন। প্রতিটা আইটেমে পড়ানো হবে, সমস্যা নাই বাবা। ঠিক আছে ঠিক আছে, আমরা প্যাসেজটা পড়াই, এরপর আমরা আবার গ্রামাটিক্যাল আইটেমে যাব, সমস্যা নাই। আচ্ছা বেশি সময় নাই কিন্তু, না হলে আমরা পারবো না। দেখেন এখন প্রশ্ন করতে পারেন স্যার যে পয়েন্ট রাইটিংটা কি, আসেন ধরেন আপনাকে একটা কোশ্চেন দিল, ধরে নেন আপনার একটা কোশ্চেনই থাকলো, ধরেন আমাদের একটা প্যাসেজ ছিল যে চা নিয়ে, কিভাবে 1 কাপ চা বানানো যায়। হ্যাঁ ধরে নেন এখানে একটা প্রশ্ন ছিল এরকম, 2 নম্বরের একটা প্রশ্ন ছিল, রাইট দ্য প্রসেস হাউ টু মেক আ কাপ অফ টি। কথার কথা একদম সহজ একটা পয়েন্ট লিখলাম। দেখেন এখন আপনার একটা প্রশ্ন ছিল যে কিভাবে 1 কাপ চা বানানো যায়, এটা নিয়ে একটা মানে আপনাকে প্রশ্নের উত্তর লিখতে বললো। এখন দেখেন কিভাবে 1 কাপ চা বানানো যায়, এই প্রশ্নের উত্তর আমরা অনেকভাবে লিখতে পারি। ঠিক আছে, তো বেস্ট ওয়ে হচ্ছে আপনি আপনি এইটাকে ধরে নেন, এটা 2 নম্বরের ছিল আর কি,
তো আমরা যেভাবে বললাম আর কি, আপনি বলতে পারেন একদম শুরুতে তো একটা অপশন লিখবেন, এই আনসার টু কোশ্চেন নাম্বার 2। এবার আমি এতে গিয়ে, হ্যাঁ, আমি সরাসরি অপশনে চলে যেতে পারি, অথবা এটা এভাবে লিখতে লিখতে পারি। অনেকগুলো ওয়েতে লেখা যায়, আমি জাস্ট একটা ক্যাপশন দিলাম, দ্য ওয়ে or the process how to make a cup of tea. The process how to make a cup of tea is given below or is written below. যে কোনো একটা লিখতে পারেন, is written below। এই যে বিলো দিয়ে আমি এবার কোলন দিয়ে দিলাম। এখন আমি দেখেন এখানে একটা ঘটনা আছে, দেখেন আমি প্রশ্নের নাম্বার লিখছি 2, হ্যাঁ, প্রশ্নের মূল নাম্বারটা হচ্ছে 2, সাব নাম্বারটা হচ্ছে এ। তাই আমি এখন অপশনে আরেকবার এ বা 1 2 দিতে পারবো না, আমাকে এখানে হয় বুলেট মার্কিং দিতে হবে। বুলেটটা কি? বুলেটটা কি? হয় এরকম দিব, অথবা এরকম দিব, অথবা এরকম দিব, অথবা এই যে এরকম করে দিব। ঠিক আছে, তো আমি রোমান সংখ্যায় লিখে দিচ্ছি। মাথায় রাখবেন প্রশ্নের নাম্বার যা, তার সাব নাম্বার তা কখনোই হয় না। তাহলে আমি লিখলাম চা বানাতে গেলে, তা আমি চা বানাতে পারি কিভাবে? আমি লাইন লিখবো না, আমি জাস্ট পয়েন্ট আকারে লিখবো। তো পয়েন্ট আকারে লিখলে আমি প্রথমে আপনাকে দেখাচ্ছি কিভাবে আপনি এই কথাটাই প্রশ্নের উত্তরটা লিখতে গেলে ইনফিনিটিভ দিয়ে লিখতে পারবেন। তো দেখেন আমাদেরকে পয়েন্ট রাইটিং লিখতে গেলে কয়েকটা জিনিস ফলো করতে হয়। নাম্বার 1, ফুল সেন্টেন্স লিখবো না, শেষে ফুল স্টপ দিব না, প্রথম অক্ষর বড় হাতের লিখবো না, প্রপার নাউন না হলে প্রথম লেটারটা বড় হাতের লেখা যাবে না, সেন্টেন্সে সাবজেক্ট বসবে না। আর সবগুলোর জন্য আমাকে একটা নিয়ম ফলো করতে হবে। তো একটা নিয়ম বলতে আমি প্রথমে চাচ্ছি ইনফিনিটিভ নিয়ম দিয়ে লিখবো। ইনফিনিটিভ নিয়ম দিয়ে লিখলে আমি কি লিখবো? আমি এখন লিখবো, দেখেন, টু বয়েল ওয়াটার, এরপর ফুল স্টপ দিচ্ছেন, তো বাস খাবেন। কেন বাস খাবেন? কেন বাসটা খাবেন? কারণ এটা সেন্টেন্স না, আমরা সেন্টেন্স লিখলে ফুল স্টপ দেই। ওকে, আপনি চাইলে এখানে একটা কমা দিতে পারেন অথবা সেমিকোলন দিতে পারেন, আমরা কিছু দিলাম না। তাহলে দেখেন প্রথমে পানি গরম করলাম 2, তারপরে কি করতে হবে? টু অ্যাড টি লিভস, চা পাতা দিব, অথবা বলতে পারেন টি পাউডার, চা পাতি দিব। তাহলে দেখেন আমি পানি গরম করলাম, চা পাতি দিলাম, এবার কি দিব বাবা? আমরা বলতে পারি, ধরেন আমি দুধ চা বানাচ্ছি আর কি, টু মিক্স। খেয়াল করেন, অ্যাড মানেও যোগ করা, মিক্স মানেও যোগ করা। আমি পরপর 2 বার অ্যাড না লিখে একবার অ্যাড একবার মিক্স লিখি, দেখেন বাক্যটা দেখতে বা শুনতে ভালো লাগবে, সহজ হবে। হ্যাঁ, এই ওয়ার্ড রিপিটেশন যত কম করবেন আপনার জন্য তত ভালো হবে। টু মিক্স সুগার, আমরা এটাকে সুগার বলি, রিয়েল প্রোনাউন্সিয়েশন হচ্ছে সুগার। তাহলে দেখেন দুধ দিলাম, চিনি দিলাম, তাই না? এবার আমরা কি করব? আচ্ছা দেখেন, তাহলে টু বয়েল ওয়াটার, টু অ্যাড টি লিভস, টু মিক্স সুগার, এরপর আমরা বলতে পারি। তাহলে দেখেন আমরা পানি গরম করছি, দুধ দিছি, চিনি দিছি, আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। ওকে, তাহলে লাস্ট কাজ কি? টু সার্ভ ইনটু আ কাপ। ওকে, শেষমেশ একটা ফুল স্টপ দিতে পারেন, না দিলে সমস্যা নাই। তাহলে দেখেন আমি যদি দেখেন পানি গরম করছি, দুধ দিছি, চিনি দিছি, কাজ হয়ে গেছে। তাহলে এখন কি করব? আমরা বলতে পারি টু স্টির। স্টির মানে হচ্ছে নাড়া দেয়া। আহা, টু স্টির উইথ আ স্পুন, চামচ দিয়ে নাড়া দেবো, কাপে ঢেলে পরিবেশন করে ফেলবো। এই দেখেন আমার কাজ হয়ে গেছে। এখন আপনি এই প্রসেসটাই লিখতে পারতেন কিভাবে দাদা? প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করে।
ওকে, তো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করে আমরা কিভাবে লিখতে পারতাম? আমরা এবার টু না লিখে আইএনজি যোগ করে লিখবো। ওকে, তাহলে আইএনজি যোগ করে লিখলে কি হবে? এই টু কাটা টু কাটা টু কাটা টু কাটা টু কাটা, তাহলে এটা হবে কিভাবে বানানো যায়? বয়লিং ওয়াটার, পানি গরম করার মাধ্যমে, অ্যাডিং টি লিভস, মিক্সিং সুগার, স্টিরিং, ডাবল আর হবে। কেন হবে এটা আপনারা কি জানেন নাকি ব্যাখ্যা করব? স্টিরিং উইথ আ স্পুন, আচ্ছা যাক মাশাআল্লাহ জানেন। সলভিং, ই উঠে গিয়ে আইএনজি হবে, দেখেন এই যে হয়ে গেছে। আচ্ছা, আমি যদি চাই যে না ভাই আমি পয়েন্ট রাইটিংটা এইভাবে লিখবো না, আমি চাচ্ছি প্রিপোজিশন প্লাস আইএনজি যুক্ত ভার্ব দিয়ে লিখবো, ওকে, সেটাও সম্ভব। তাহলে কেমনে সম্ভব? এই দেখেন আমরা যাই ওইখানে, তাহলে আমরা যে কাজটা করব, এখানে টু বয়েল ওয়াটার আমরা বয়লিং বানাইছিলাম, এখানে জাস্ট একটা প্রিপোজিশন লাগাই দিলাম। কিভাবে বানানো যায়? বাই বয়লিং ওয়াটার, পানি গরম করার মাধ্যমে। কিভাবে যায়? বাই অ্যাডিং টি লিভস। কিভাবে যায়? বাই মিক্সিং সুগার। কিভাবে যায়? বাই স্টিরিং উইথ আ স্পুন, একদম শেষ যেটা, বাই সার্ভিং ইনটু আ কাপ। আশা করি বুঝতে পারছেন ইনশাল্লাহ। ওকে, এইবার আসেন, ধরেন আমাদের এই যে প্যাসেজ একটা দেয়া আছে, প্যাসেজে বলতেছে রাইট 3 বেনিফিটস দ্যাট গ্লোবালাইজেশন হ্যাজ ব্রট টু দ্য ওয়ার্ল্ড। 3টা বেনিফিট বলো যেটা গ্লোবালাইজেশন পৃথিবীর জন্য বয়ে এনেছে। এখন আপনি যদি বলেন গ্লোবালাইজেশন হ্যাজ ব্রট ডিফারেন্ট বেনিফিটস সাচ অ্যাজ অমুক তমুক অমুক তমুক, বা পুরো পুরো বাক্য লিখতেছেন, দরকার নাই। এটা আমরা পয়েন্ট আকারে লিখতে পারি। কিভাবে লিখতে পারি সেটা আমরা দেখব। মিহির দাস হাত তুললেন, ভাই আমি এখন প্রশ্ন নিতে চাচ্ছি না, যে একটু দ্রুত বলেন মিহির ভাই। স্যার এগুলো আদাব স্যার, হ্যাঁ আদাব ভাই, বলেন ভাইজান। ওই পয়েন্ট আকারে লেখার সময় কি ছোট হাতে দিতে হবে শুরুতে? ছোট হাতের হবে ভাই, এটা তো চমৎকার একটা প্রশ্ন করছেন। এটা যদিও আমি বলছি কেন ছোট হাতে লিখবেন জানেন? কারণ আমরা জানি আমরা যখন কোনো সেন্টেন্স লিখি তখন প্রথম লেটারটা বড় হাতের হয়। আমরা তো এটা সেন্টেন্স লিখি নাই ভাই, আমরা তো সাবলেটারে বাদ দিছি। জি স্যার। তাহলে জি এটা তো স্যার। সেন্টেন্স, এটা জাস্ট পয়েন্ট রাইটিং। এর শেষে ফুল স্টপও দিব না, চাইলে একটা করে কমা দিতে পারেন, এই যে কমা দিতে পারেন, অথবা সেমিকোলন দিতে পারেন। ওকে, এই আর কি। ওকে স্যার। ওকে আচ্ছা ভাই, ধন্যবাদ। স্যার স্টিরিং এ বাড়তি আর লতিফুল ভাই একটু পরে বলতেছি, হ্যাঁ। আচ্ছা, এই হলো গিয়ে ঘটনা। আর এখন দেখেন, আবার অনেক সময় একটা ওয়ার্ড দিয়েও বলতে পারি আমরা। আমাদেরকে বলতেছে যে 2টা প্রোডাক্টের এক্সাম্পল দাও যেটা ইলেকট্রনিকের মাধ্যমে ট্রান্সফার করা যায়। 2টা প্রোডাক্ট বলো, ঠিক আছে? গ্লোবালাইজেশনের কারণে 2টা প্রোডাক্ট বলেন যেটা বিদ্যুতের মাধ্যমে ট্রান্সফার করা যায়। এখন 2টা প্রোডাক্টের নাম লিখে দিলে হলো, লাস্টেরটা ফুল স্টপ হবে না। সুস্মিতা সাহা লাস্টেরটাতে ফুল স্টপ দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নাই। ওকে, তাহলে আসেন এবার আমরা একটু প্যাসেজে চলে যাই। হ্যাঁ, আমরা একটু প্যাসেজে চলে যাই। আচ্ছা আচ্ছা, প্যাসেজে চলে যাওয়ার আগে তাহলে আমরা একটু একটা কাজ করি, অপশনগুলো আগে দেখে নেই। হুইচ অফ দ্য ফলোইং উড বি দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফর দ্য প্যাসেজ। তাহলে আমাদেরকে এই প্যাসেজ থেকে একটা টাইটেল বের করতে হবে। ওকে, আর 10 মিনিটে ছাড়তে হবে। ও মাই গড, সমস্যা নাই। আজকের প্যাসেজ, আজকের ক্লাস থেকে যদি কিছু বাকি থাকে আমরা পরের ক্লাসে আর একটা প্যাসেজ সলভ করতে গিয়ে এটা ধরে প্লাস ওইটা ধরে আলোচনা করব, সমস্যা নাই। ধন্যবাদ সুবর্ণা দিলারা। আচ্ছা, তাহলে খেয়াল করেন, এখানে বলতেছে হুইচ অফ দ্য ফলোইং উড বি দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল। তার মানে আমাদের প্যাসেজ থেকে টাইটেল বের করতে হবে। ওকে, এখানে 4টা অপশন দেওয়া আছে, আমরা যাই। আমাদের এক ভাই বলতেছেন এ, আরেক ভাই বলতেছেন সি। আচ্ছা, আমরা এখন তো প্যাসেজ পড়ি নাই, তাহলে আসেন আমরা একটু চলে যাই। আসেন একটু প্যাসেজে চলে যাই প্রথমে। তো দেখেন আমরা একদম শুরুতে পাচ্ছি গ্লোবালাইজেশন ইজ দ্য প্রসেস। গ্লোবালাইজেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া, প্যাসেজ আমার মনে হয় না আপনাদের পড়ায় দেওয়া লাগবে, তারপর আমি একটু বলি। হ্যাঁ, গ্লোবালাইজেশন ইজ দ্য প্রসেস। গ্লোবালাইজেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া হয় যেখানে পিপল, মানুষ, কালচার, বিভিন্ন মানুষ, তারপর বিভিন্ন কেন বলতেছি কারণ যে এস যোগ আছে, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ধারণা, বিভিন্ন পণ্য,
এবং বিভিন্ন সার্ভিস ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের বিভিন্ন বিভিন্ন অংশের। তাহলে গ্লোবালাইজেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে পৃথিবীর বিভিন্ন অংশের সেবা, পণ্য, ধ্যান ধারণা, চিন্তা, সংস্কৃতি এবং মানুষজন কানেক্ট, একজন একজনের সাথে কানেক্ট হয়, যুক্ত হয়, অ্যান্ড ইন্টারঅ্যাক্ট মানে কি? পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া করে, একজন একজনের সাথে মতের এক্সচেঞ্জ করে উইথ ইচ আদার, একে অপরের সাথে, অ্যাজ আ ইন্টারকানেক্টেড গ্লোবাল কমিউনিটি। এবং তারা হিসেবে কি হিসেবে? একটা ইন্টারকানেক্টেড মানে কি? ধরে নেন যে এখানে 193 জনকে দেখা যাচ্ছে, এখন এই 193 জন মানুষ আমরা হতে পারি ফেসবুকের মাধ্যমে একজন একজনের সাথে ইন্টারকানেক্টেড, যেমন আমরা কিন্তু আজকে জুমের মাধ্যমে ইন্টারকানেক্টেড হয়েছি। ওকে, আর দেখেন এই যে আমরা 192 জন মানুষ নিয়ে কিন্তু একটা কমিউনিটি, তাই না? আচ্ছা, এবার বলতেছে দেখেন, গ্লোবালাইজেশন ইজ নাও লার্জলি বেসড অন আ স্ট্রং টেকনোলজিক্যাল ফাউন্ডেশন। এই গ্লোবালাইজেশনটা বর্তমানে লার্জলি ব্যাপকভাবে বেসড করতেছে, ভিত্তি করতেছে কিসের উপরে? একটা শক্তিশালী টেকনোলজিক্যাল ফাউন্ডেশনের উপরে। অর্থাৎ আমরা যদি এখন টেকনোলজিটাকে না পাই, শক্তিশালী যদি ইন্টারনেট না থাকে, আমাদের কি কোনোভাবে গ্লোবালাইজেশন সম্ভব? এক সময় দেখবেন এমন একটা সময় ছিল, আমরা ছোটবেলায় দেখে আসছি আর কি, আপনারা হয়তো পান নাই, যেমন বউ প্রেগনেন্ট হয়েছে, জামাই আছে মনে করেন আপনার সৌদি আরবে, অথবা দেখা গেছে ওমানে আছে, অথবা কাতারে আছে। তো এই বউ স্বামীরে পত্র পাঠাইছে, স্বামী যখন পত্র পাইছে তখন দেখা গেছে বাচ্চা বয়স 6 মাস হয়ে গেছে। তখন কিন্তু এরকম গ্লোবালাইজেশন ছিল না। এখন ধরে নেন আপনি ঘুম থেকে উঠতে দেরি করছেন, আপনার আব্বা কানের নিচে কইসে আপনার 2টো থাপ্পড় দিছে, মনটা খারাপ হয়ে গেছে, ফেসবুকে পোস্ট দিছেন, খালি 20 মিনিট লেট করার কারণে বাপ কানের নিচে কইসে থাপ্পড় দিল রে, ফিলিং স্যাড। এই যে আপনার এই ফিলিং, আমেরিকা থেকে একজন মানুষ লাইক দিচ্ছে, একজন হা রিয়েক্ট দিচ্ছে, আরেকজন ভালোবাসা দিচ্ছে, হ্যাঁ, আরেকজন কেয়ার রিয়েক্ট দিচ্ছে। তার মানে কি? এইটা তখনই সম্ভব যদি একটা স্ট্রং টেকনোলজিক্যাল ফাউন্ডেশন থাকে। টেকনোলজি যদি স্ট্রং না হয়, তাহলে আপনার আমার পক্ষে জীবনে কোনোদিনও গ্লোবালাইজেশন সম্ভব না। একটা গ্রামের মানুষ যেমন দেখবেন, শহরে তো আমরা পাশের ফ্ল্যাটের মানুষকে চিনি না, কিন্তু গ্রামে দেখবেন আপনি একটা গ্রামে, আপনি আপনার গ্রামে গিয়ে আপনার বাপের আর দাদার নাম বলেন, 5টা গ্রাম পরেও আপনারা চিনতেছে। কিন্তু শহরে আমি আমার পাশের ফ্ল্যাটের যে মানুষ, তারও আমি চিনি না। ওকে, এই জন্য গ্লোবালাইজেশনটাকে অনেকে গ্লোবাল ভিলেজও বলে, যেটা পুরো বিশ্বটা এখন ভিলেজ হয়ে গেছে, সবাই সবার খবর রাখতেছি। ওকে, এইবার কি বলতেছে দেখেন, দ্য ইলেকট্রনিক ট্রান্সফার অফ ইনফরমেশন। এই যে দেখেন তথ্যের যে ইলেকট্রনিক ট্রান্সফার, আগে আমরা তথ্য যখন আদান প্রদান করতাম, এক সময় মানুষ নিজে নিয়ে গিয়ে তথ্য আদান প্রদান করত, এরপরে কবুতরের মাধ্যমে পত্র পাঠাতো, এরপরে তো আসলো পত্র, এখন আসছে ইমেইল, এখন আর কবুতর লাগতেছে না। এই যে ইলেকট্রনিক মাধ্যমে আমরা যে ট্রান্সফার করতেছি ভায়া দা ইন্টারনেট, এটা আবার হচ্ছে কিসের মাধ্যমে? ইন্টারনেটের মাধ্যমে। ওকে, হ্যাজ নাও ক্রিয়েটেড অ্যান অ্যাব্রাপ্ট, বর্তমানে এটা ক্রিয়েট করে ফেলছে, অ্যাব্রাপ্ট মানে তাৎক্ষণিক বা খুব দ্রুত, অ্যান্ড ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ড, এবং পৃথিবীটাকে এটা কানেক্ট করেছে, অফ ইনফরমেশন, তথ্যগুলোকে, হুইচ রেজাল্ট, এখানে হুইচটা উঠে গিয়ে আইনজি যোগ হয়েছে, রেজাল্টিং ইন, যেটা পর্যবসিত হয়েছে, আর 24 আওয়ার ট্রেডিং নেটওয়ার্ক। আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে বলেছিলাম 10 মিনিট স্কুলের নাম কেন 10 মিনিটস স্কুল হয় নাই। আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে বলেছিলাম আমরা সবগুলো দাঁত মাজার পরেও কেন আমরা এটাকে টিথপেস্ট না বলে টুথপেস্ট বলি। আপনাদের কি মনে আছে? ঠিক সিমিলার কারণে আপনি কিন্তু 24 আওয়ার্স বলতে পারবেন না। কেন পারবেন না? কারণ আমি বলেছিলাম পাশাপাশি একাধিক নাউন থাকলে লাস্টের নাউনটা নাউন হয় আর আগের গুলো অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভের সাথে এর যোগ হয় না। ওকে, দিস টেকনোলজি হ্যাজ লার্জলি চেঞ্জড ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস। এই টেকনোলজি কি করছে? বর্তমানে ব্যাংকিং যে সেক্টরটা এবং ফাইন্যান্সিয়াল যে অ্যাক্টিভিটিগুলো আছে এগুলোকে চেঞ্জ করে দিছে। দেখেন আগে বাপ মা বিপদে পড়লে টাকা পাঠাবো কেমনে বোঝা যাইতো না, আর এখন বাপ মা বিপদে পড়া লাগে না, শালা শালিরে আপনি ঈদের বোনাস দিবেন এটাও বিকাশে, আর আকাশের দিকে তাকায় থাকা লাগে না, বিকাশেই পাঠায় দেওয়া যায়। তার মানে পুরোটাই দেখেন এই যে ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল যে অ্যাক্টিভিটিস, এটাকে কিন্তু টেকনোলজি পুরো চেঞ্জ করে দিয়েছে দাদা। ওকে, আচ্ছা এবার আমরা যদি পরের লাইনে আসি, দেখেন ওয়ার্ল্ড ওয়াইড মানি ট্রান্সফার অ্যান্ড ট্রানজ্যাকশন। এই যে বিশ্বব্যাপী টাকা আদান প্রদান করা বা ট্রান্সফার করা বা ট্রানজ্যাকশন করা, লেনদেন করাটা ব্যবসায়ের জন্য
have now become a matter of clicking the mouse of a computer. এই বিশ্বব্যাপী টাকা আদান প্রদান করা এবং স্থানান্তর করা এখন কম্পিউটারের জাস্ট একটা মাউসের ক্লিকের ম্যাটার বা ব্যাপার হয়ে গেছে। ওকে, এরপর একটা খুব ইম্পর্টেন্ট কথা বলতেছে, সেটা হচ্ছে গিয়ে 5 out of every $6, that means 5 out of $6, প্রতি $6 $5 that move in the world economy, যেটা বিশ্ব অর্থনীতিতে মুভ করতেছে, ঘুরে বেড়াচ্ছে, ট্রাভেল থ্রু দ্য ইলেকট্রনিক মিডিয়াম। তার মানে পৃথিবীর অর্থনীতিতে যদি $6 ঘোরাফেরা করে, এর মধ্যে $5 হচ্ছে ইলেকট্রনিক মাধ্যমে। সাম প্রোডাক্টস, কিছু প্রোডাক্ট লাইক সফটওয়্যার অ্যান্ড টিভি প্রোগ্রাম, ওই যে আমাদেরকে দুটো প্রোডাক্ট বা আমাদের কাছে কিছু এক্সাম্পল চাওয়া হয়েছিল যেটা ইলেকট্রনিক মাধ্যমে যায়, সেটা কি দেখেন, সাম প্রোডাক্ট লাইক সফটওয়্যার অ্যান্ড টিভি প্রোগ্রামস আর অলসো অ্যামেনেবল। অ্যামেনেবল মিনস এখানে অ্যাভেলেবল টু ডিজিটাল অর ইলেকট্রনিক ট্রান্সমিশন। আমরা এখন দেখেন ইলেকট্রনিক মাধ্যমে টেলিভিশনের যে প্রোগ্রামগুলো এবং সফটওয়্যারগুলো, এগুলোকেও আমরা এখন খুব সহজে পাঠাতে পারতেছি। ওকে, উই ক্যান নাও বাই অ্যান্ড সেল গুডস থ্রু দ্য ইলেকট্রনিক স্ক্রিন। আমরা এখন ইলেকট্রনিক স্ক্রিন লাইক আপনি দেখেন এই যে মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনি কি করতে পারতেছেন, বাই অ্যান্ড সেল করতে পারতেছেন। এই যে আমরা আপনাদের কাছে কোর্স সেল করতেছি, আপনারা কোর্স কিনতেছেন। কম্পিউটার্স হ্যাভ দাস, এভাবে কম্পিউটার ব্রড অ্যাবাউট আ রেভলিউশনারি চেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ডস ইন দ্য টুডেজ ওয়ার্ল্ড। এভাবে কম্পিউটার বর্তমান বিশ্বে একটা রেভলিউশনারি বা বৈপ্লবিক পরিবর্তন এনেছে। গ্লোবালাইজেশন ইজ নাও অনলি, গ্লোবালাইজেশন বর্তমানে হচ্ছে এমন একটা কিছু হোয়াট টেকনোলজি মেক্স পসিবল, যেটাকে টেকনোলজি সম্ভব করেছেন। ওকে, আচ্ছা ভাই এখন কি ছেড়ে দিতে হবে? আচ্ছা, তার আগে 2-1 মনে হয় কথা বলতে চাইছিলেন, একটু দ্রুত হ্যান্ড রেইজ করেন। পিডিএফটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, আপনারা উত্তরগুলো। মাকসুদা পড়ি, ভাই মাকসুদা পড়ির একটু পড়ি লেখেন, পড়ি লিখলে চলে আসবে। মাকসুদা পড়ি, পড়ি একটু হাত তুলেন আম্মা যান। এই যে উপরে আছে পড়ি, নিচে আছে জিন, আমি জিন, ঠিক আছে আপনি পড়ি বলেন। মাকসুদা পড়ি বাবা, তাড়াতাড়ি কথা বলেন। ওয়ালাইকুম আসসালাম। ভাই সাউন্ডটা তো কম কে ভাই, একটু বাড়ান না। জি মাকসুদা বলেন। স্যার আজকে আমি প্রথম ক্লাসে জয়েন করলাম ইউএসএ। আচ্ছা আচ্ছা, ইভেন আমার এটা অনলাইন ফার্স্ট ক্লাস, আমি এর আগে কখনো অনলাইন ক্লাস করিনি। তো প্রথম করতেছে ভালোই লাগতেছে, তবে এই ব্যাচে শুনলাম আমি ক্লাসটা একটা হয়ে গেছে। স্যার এটা কয় নাম্বার ক্লাস আর বাকি ক্লাসগুলো আমি কোথায় এটা পাবো? সম্ভবত 4 নাম্বার ক্লাস মেবি, তাই না? সম্ভবত এটা 4 নাম্বার ক্লাস। আমি বাকি ক্লাসগুলো রিসেট কোথায় পাবো? বাকি ক্লাসগুলো ভাই, বাকি ক্লাসগুলো কোথায় পাবে? জাহিদ ভাই তাড়াতাড়ি করুন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি বলতেছিলাম যে আমাদের গ্রামার অংশে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর ফ্রেজ এন্ড ইডিয়মস এর যদি শীটগুলো দিয়ে দিতেন আমরা বাসায় মুখস্থ করতে পারতাম, কারণ গ্রামার আমি আপনাদেরকে একটা টেকনিক দেখাবো। দুনিয়ার যে কোনো ফ্রেজ অথবা ইডিয়ম আপনি 100-তে 100 পাবেন, 90 পাবেন না, ঠিক আছে? ওইটা আমি নেক্সট ক্লাসে আলোচনা করবো, মনে করাই দিন। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো অনেক বই, অনেকগুলো, Appropriate এতগুলো মুখস্থ করতে হবে মুখস্থ বাবা, এটা করলে দুনিয়ার কেউ আপনারা গ্যারান্টি দিতে পারবে না। তবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো পড়লে মোটামুটি 90% কমন পাবেন। স্যার প্রিভিয়াস ইয়ার্স কি শুধু এনটিআরসি এর গুলো পড়বো নাকি অন্য অন্য পরীক্ষার কি গুলো বলে রে ফাঁকিবাজ, এনটিআরসি এর গুলা পড়বেন আর প্রিভিয়াস বিসিএস প্রিলির গুলো পড়ে নিন। ও আচ্ছা স্যার, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কে যেন মনে হয় কথা বলতে চাচ্ছিলেন, জি বলেন। আর হচ্ছে ক্লাস। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। একটু আগে আপনি আমার একটু গ্রামার নিয়ে কথা বলতাম আর কি, যদিও সময় নাই, আমি হ্যাঁ খুব হ্যাঁ বলেন দুঃখিত। বলেন। হ্যাঁ, ওই যে আপনি ওই একটা পড়ানোর সময় একটা কথা বলছিলেন যে ভার্বের বেস ফর্মের সাথে এস বাই এস যোগ করতে হবে, একটা চ্যাপ্টারে বলছিলেন, একটা পেজে বলছিলেন আর কি। তো ওইখানে লেখা আছে সম্ভবত, কিন্তু ভার্বের বেস ফর্মের সাথে কি এস বাই এস যুক্ত করা যায়? আমি তো জানি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস যুক্ত করা হয়। এটা আমার মনে করাই দিন, এটা আমাকে মনে করাই দিন, আমি নেক্সট ডে আপনাদেরকে বলবো। বাংলাদেশের অধিকাংশ টিচার বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের পার্থক্য জানে না। আমি স্টুডেন্ট বলি নাই, মাইন্ড ইট। বাংলাদেশের অধিকাংশ টিচাররা বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের পার্থক্য জানে না। যদি আপনাদের সাথে রাইট ফর্ম ভার্বের ক্লাস আমি করাই, আপনি আপনার লাইফ চেঞ্জিং কিছু আইডিয়া পাবেন।
আপনি অবাক হয়ে যাবেন কিভাবে আপনার আমার ছোটবেলা থেকে টুপি পরানো হচ্ছে, মানে ভুলভাল শেখানো হচ্ছে। যদি না আমার সাথে না এক স্যার, ফর্ম পারফেক্ট ক্লাস হয় আমি দেখাবো আপনাদেরকে। স্যার, হ্যাঁ, স্যার মাথায় শুধু রেখেন, এইটুকু বলেন। সব বেস ফর্মই প্রেজেন্ট ফর্ম, কিন্তু সব প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম না। স্যার আবার বলেন। সব বেস ফর্মেই প্রেজেন্ট ফর্ম, কিন্তু সব প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম না। আমার মনে করাই দিন, নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে ব্যাখ্যা দেবো ইনশাল্লাহ বেস আর জি প্রেজেন্টের জি, পার্থক্য কি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, আর কোনো ভাই টপিক রিলেটেড কোশ্চেন? আচ্ছা, একটা কাজ করি, আমি আপনাদেরকে পুরো প্যাসেজটা একবার দেখাই, আপনারা স্ক্রিনশট দিলে দিতে পারেন। এটা স্ক্রিনশট দেওয়ার দরকার নাই, এটাও দরকার নাই, এটা চাইলে স্যার একটা পিডিএফ স্ক্রিনশট তো দিতে পারেন। আসবে, কুইক স্যার প্লিজ। পিডিএফ তো দিয়ে দিবেন, তাহলে স্ক্রিনশট দিয়ে আমরা কি ও করব? পিডিএফ তো দিয়ে দিবেন না ভাই, এই পিডিএফটা তাহলে গ্রুপে পোস্ট করে দিবে, ভালো হয়েছে, ঝামেলা শেষ। তাহলে এটা কিন্তু পাবেন না, এটা একটা স্ক্রিনশট দিয়ে নেন ভাই। স্যার জি স্যার। স্যার হ্যাঁ বলেন। স্যার ক্লাস তো হয় 2 ঘন্টা স্যার, তাই না স্যার? এখানে শুরু হতে হতে এরকম 15-20 মিনিট চলে যায়, আবার প্রায় দিনই স্যার এই আপনার হচ্ছে এসে বলে যে 10 মিনিট আগেই শেষ করতে। কেন স্যার? আমাদের তো এটা ঘটনা যখন হচ্ছে আমরা কি, প্রাইমারি কোর্স করছি তখন তো স্যার এরকম দেখা যাচ্ছে যে টাইম ওভার হয়ে 5-10 মিনিট চলে যেত, কোনো প্রবলেম হতো না। এখন আবার ওনারা এসে এটা আগে কি আমাদের জন্য হয়? প্রেশার দিচ্ছেন যে 10 মিনিট আগে শেষ করেন, 15 মিনিট আগে শেষ করেন। কেন স্যার? এটা আমি ভাই জানি না, এটা সম্ভবত সার্ভিস বলতে পারবে। স্যার আপনি অবশ্য না জানারই কথা স্যার, আপনার মাধ্যমে আমরা সার্ভিসকে জানাতে চাচ্ছি যে এরকম এরকম ক্লাস শুরু হতে হতে 15-20 মিনিট শেষ, আবার ক্লাসে এরকম শেষে এসে বলে 15 মিনিট আগে শেষ করতে। কেন স্যার? জি স্যার, এটা আমাদের আমরা বিগত দিনে যখন প্রাইমারি কোর্সে ছিলাম হ্যাঁ হ্যাঁ, তখন তো স্যার আমাদের এরকম দেখা যাচ্ছে যে সময় পার হয়ে আবার 10 মিনিট ওভার ক্লাস করতাম, তখন তো প্রবলেম হতো না। এখন আবার ওনারা এসে 10 মিনিট আগে শেষ এটা করতে। এটা একটা কারণ হতে পারে, আমাদের আসলে টোটাল এরকম হচ্ছে, আমাদের স্টুডিও টোটাল 10টা না 12টা ভাই, 12টা স্টুডিও, বুঝছেন তো। 12টার জন্য 12টা জুম আছে, সম্ভবত পরের ক্লাসে জুমের লিংক দেওয়ার জন্য এটা করতে পারে, যতটুকু আমার মনে হয়। আগেও তো ক্লাস ছিল স্যার, আগেও তো প্রাইমারি ক্লাসে ছিল, তাহলে ওই যে বিভিন্ন ব্যাচের ক্লাস ভাই, ছিল। আমার তো আসলে এই বিষয়ে কিছু বলতে পারি না ভাই। এই শেষের 43 স্যার নাম্বার যেটা আপনি কবির ভাইয়ের একটু নাম্বার, সার্ভিসে বলবেন যে সার্ভিসে স্টুডেন্টসরা এরকম বলতেছে। এখানে একটা বিষয় বলি, শিক্ষকরা স্টুডেন্টের পক্ষ থেকে কিছু বলতে পারবে না, বুঝছেন। আপনাদেরকে আপনাদের কথা বলতে হবে। এটা একটু বলেন মাহমুদুল হাসান ভাই, তাড়াতাড়ি বলেন। তাহলে স্যার এদিকে আমাদের 2 ঘন্টার মধ্যে আপনারা আমার সবাই আধা ঘন্টা যদি চলে যাচ্ছে। স্যার এত কষ্ট দেন আসসালামু আলাইকুম স্যার। স্যার থাকবো। আচ্ছা, আমি এক কাজ করি ভাই, এই যে আসসালামু আলাইকুম স্যার। আমি একটু পরে যাই, দেখেন এই পেজটা স্ক্রিনশট নিয়ে শেষ, এটা আপনাদেরকে দিবে না কিন্তু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাই, একটু আগে পেজগুলো স্ক্রিনশট দিয়ে নেন, কারণ এখনই আবার কেটে দিলে আপনি এটাও স্ক্রিনশট নিতে পারবেন না। স্যার পয়েন্ট রাইটিং এরটা দেন। আমি সব দিচ্ছি বাবা। তাহলে এটা ছিল 2 নাম্বার পেজ, এবার 3 নাম্বারে গেলাম। 3 নাম্বার পেজ, দ্রুত। এই 4 নাম্বার পেজ। স্যার হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার শুনতেছি, একটু স্ক্রিনশটটা দিয়ে নেন, তারপর কথা বলি। 5। এরপরে 6, এটা আমরা বলছিলাম, এটা তেমন ইম্পর্টেন্ট কিছু না। একজন জিজ্ঞেস করলো কোন জায়গায় ছোট হাতের হয়। 7, ওই যে 2 নং প্রশ্নের উত্তর কেন আমরা দা লিখবো না, সেটার কারণ আমি এখানে ব্যাখ্যা করছিলাম। ওকে, এরপরে ওই যে আপনাদেরকে এখানে টোটাল প্রক্রিয়াটা আমি ব্যাখ্যা করছিলাম কেন দা লেখা যায় না। স্যার প্রসেস রিলেটেড কোশ্চেন কি এখানেই শেষ, মানে এর সাথে মানে না 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 না, শেষ না, শেষ না, আমরা শেষ আবার না, আলোচনা এর করবো। সাথে আরো যে টপিকস গুলো থাকে যে এমসিকিউ টাইপের বা আর ওগুলো সব কমপ্লিট করে স্যার তারপর ক্রমানুসারে পড়াইলে আমাদের ভালো প্যাসেজ হবে। থেকে মানে 2টা একটা আইটেমের শেষ কোশ্চেন করে থাকবে, একটা হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে গিয়ে সরাসরি প্রশ্ন দেওয়া থাকবে, প্রশ্ন উত্তর লিখতে হবে। একটা প্রশ্ন করতে একটা পারি পার্ট স্যার? শেষ করে হ্যাঁ তারপরে ভাই যে বলেন। ফ্রেন্ড করে স্যার বলছিলাম যে আমাদের আগামী দিনের যে ক্লাসগুলো হবে ওইটা যদি আমাদের একটু আগে থেকে বলে দিতেন, তাহলে হয়তো ওই বিষয়ে আমরা একটু লেখাপড়া করে জয়েন করতে পারতাম। তাহলে ও এই আচ্ছা, সমস্ত যারা স্যার আছেন তাদেরকে একটা কথা বলি, শোনেন শোনেন ভাই, সম্ভবত আগামীকাল আপনাদের সিলেবাসে ক্লাস নাই, একটু সবাই শুনবেন প্লিজ, অ্যাটেনশন প্লিজ। সম্ভবত আগামীকাল আপনাদের সিলেবাস মানে রুটিনে কোনো ক্লাস নাই, কিন্তু আমি সম্ভবত আগামীকাল আপনাদের একটা ক্লাস নিব, এটা আপনাদেরকে আজকে রাতের মধ্যে জানাই দেবে ইনশাল্লাহ। ওকে, আপনারা অনেকে বলছিলেন যে ভাই ঈদের পরে অনেকদিন ক্লাস হয় না, বলছেন না এই কথা?
তাহলে সিরিয়াল অনুযায়ী সম্ভবত আপনাদেরকে আগামীকাল আমি আবার একটা ক্লাস নেব। আর হ্যাঁ বলেন। স্যার আমাদের প্রি রেজাল্ট কবে দিবে? এটা এক্সাক্ট করে আমি বলতে পারতেছি না, বাট খুব শীঘ্রই পাবেন ইনশাআল্লাহ। 28 তারিখ দেওয়ার কথা শুনছি। এটা 28 তারিখ বাবা, বাংলাদেশে তো এক্স্যাক্টলি বলা যায় না, বুঝছেন? মনে আছে এর আগে একবার প্রাইমারি রেজাল্ট আজকে দিছে কালকে দিছে করতে করতে কি হয়েছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমরা গত ক্লাসে আপনার যে একটা ট্রান্সলেশনের একটা টেকনিক ছিল, কিছু নোটস ছিল, ওইটার একটা পিডিএফ দেওয়ার কথা ছিল, আমরা পাইনি এখন। ওটা তো দিয়ে দিছে না ভাই? পাইনি ভাই। ওটা দিয়ে দিছে, একটু অফিসে কথা বলেন ভাই প্লিজ, যে আমার এখন কেটে দিতে হচ্ছে ভাই। আসসালামু আলাইকুম স্যার, এগুলা কই দেয়? বলেন যে দিয়ে দিছে, আমরা তো পাই না স্যার, গ্রুপে তো দেয় না। আপনাদের যে গ্রুপ দিয়েছে সেই গ্রুপে দেয়া আছে। আমরা যে সিক্রেট গ্রুপে আছি সবাই, হ্যাঁ গ্রুপে যেগুলো দেওয়া হয় এগুলো আমরা ওপেন করতে পারি না, ফাইল ওপেন হয় না। আপনি ফাইল ওপেন করতে পারবেন কেন? শুনেন, আপনারা গুগল ক্রোম দিয়ে ট্রাই করবেন, তাহলে হয়ে যাবে। দেই তো না স্যার ওইটা পিডিএফ আকারে দিলে মনে হয় খুব ভালো হয় আর কি। আপনাদেরকে পিডিএফ আকারে দিয়েছে, গ্রুপের পিডিএফ আকারে আপনাদের গেলে এটা দেখা যাবে, পাওয়া যায়। পিডিএফ আকারে আপনাদেরকে দেয়া আছে। ভাইয়া পিডিএফ তো দিছে শুধু স্যার শেষেরটা। শুধু প্যাসেজটা দাও, আপনি যে পড়াইছেন একটা দেখো।